আজাদ হোসেন উঠে গিয়ে জানলার পাশে দাঁড়ায়। ফুপিয়ে কেঁদে ওঠেন তিনি। আহনাফ আজাদ হোসেনের চোখের পানি মুছে দেয়। আজাদ হোসেন কান্না চেপে ধরে বলেন, যাও, তোমার মায়ের বিছানার কোথাও না কোথাও কোনো একটা ডায়েরি নিশ্চয়ই খুঁজে পাবে। সেখানে হয়তো তোমার মা লিপিবদ্ধ করে রেখেছেন। জেনে নাও অব্যক্ত ভালোবাসার কাহিনী। আজাদ হোসেন আর কিছু বলতে পারছে না। কান্নার গতিবেগ যেন আরও বেড়ে যাচ্ছে। হুড়মুড় করে বেরিয়ে পড়ে তিনজন। এখন ডায়েরি খুঁজবে কিভাবে? দিয়া জানতে পারলে রক্ষা নেই। বুদ্ধি করে জাফরিন বলে ওঠে, জানাত, তুই আবার কষ্ট করে পাহারা দে না প্লিজ। জানাত আর চোখে আহনাফের দিকে তাকিয়ে বলে, পাহারা দিব, কিন্তু তার পরিবর্তে আমার অনেক আবদার রাখতে হবে। রাজি তো? রাজি, চল তুই। তন্ন তন্ন করে খুঁজে বের করা হয় একটা ডায়েরি। ডায়েরির প্রথম ভাগে কিছুই লেখা নেই। দ্বিতীয় অংশে লেখা, খুব ভালোবাসি সেনাপতি, আপনার বায়নার কাছে আমাকে হার মানতেই হলো। ইদানিং কেন এত এত বায়না ধরছেন জানি না, তবে আপনার এই পাগলামো আমাকে দিশেহারা করে ফেলেছে সেনাপতি। আমি বলবো আপনাকে আমি কতটা চাই, তবে আর একটু রাগিয়ে। একটু পরেই জাফরিন আহনাফের মুখের দিকে তাকায়। আহনাফ ও জাফরিনের দিকে তাকায়। তাড়াতাড়ি ডায়েরির পাতা উল্টে পড়তে শুরু করে। সফওয়ান আজকে রেগে বাসা থেকে বেরিয়ে পড়েছে। খুব রাগ করেছে। লাল টকটকে চোখের কোণ বেয়ে টপ টপ করে ঝরছিল অশ্রু। দাঁতে দাঁত চেপে দিয়াকে জড়িয়ে ধরে তৎক্ষণাৎ ছেড়ে দিয়ে বলে, আমি দূরে চলে গেলেই তুমি খুশি হবে তাই না? আমাকে এভাবে কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে তাই না? করব না আর বায়না, প্রতিদিন এসে এসে আর বিরক্ত করব না। ভালো থেকো মহারানী। দিয়া সে সময় কিছুই বলতে পারিনি। সফওয়ান এভাবে চলে যাওয়ার পর দিয়ার খুব মন খারাপ হয়। টিকতে না পেরে 3 থেকে 4 ঘন্টা পর কল করে বসে দিয়া। কয়েকবার রিং হওয়ার পর সফওয়ান ফোন তোলে। এতক্ষণ ফোন তোলেননি কেন? রাগ করেছি তাই? খুব বেশি নাকি? মহারানী, একটা কথা বলছি, মন দিয়ে শুনুন। সেনাপতি। বিকট শব্দ ভেসে আসে দিয়ার কানে। সাথে সাথে ফোন কেটে যায়। দিয়া পুনরায় কল করতে থাকে। প্রতিবারই সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দিয়া অস্থির হয়ে ওঠে। আদিবের ফোনে কল করলে সেও ফোন তুলছে না। দিয়া দৌড়ে আজাদ হোসেনের রুমে যায়। বাবা, কি হয়েছে? কাউকেই ফোনে পাওয়া যাচ্ছে না কেন? আজাদ হোসেন কথাটা শুনতেই বারবার কল করে যাচ্ছে রাবেয়া খাতুনের ফোনে। কেউ একজন ফোন করে জানায় তারা গুরুতর অ্যাক্সিডেন্ট করেছে। আজাদ হোসেন সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলেন। কোনো রকমে তার জ্ঞান ফিরে আসলে দিয়া লাবণী সহ হসপিটালে যায়। লাবণীর পরিবার সহ সবাই ওটির বাইরে অপেক্ষা করছে। দীর্ঘ 6 ঘন্টা পর ডাক্তার জানান রাবেয়া খাতুনের অবস্থা খুব ক্রিটিক্যাল। প্রচুর রক্তক্ষরণ হয়ে গেছে অলরেডি। অ্যাক্সিডেন্ট খুব মারাত্মক। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, বাকিটা আল্লাহর হাতে। আদিবের পায়ে আর মাথায় মারাত্মক আঘাত লেগেছে। তার জন্য ভয়ের কিছু নেই, তবে সুস্থ হয়ে উঠতে অনেকটা সময় লাগবে। রাবেয়া খাতুনকে আদিব ডাক্তার দেখানোর জন্য নিয়ে গিয়েছিল, কিন্তু ভাগ্যর কি লীলা খেলা। রাবেয়া খাতুন তার নিজ গৃহে আর ফিরে আসেননি। আদিবের প্রচণ্ড অবস্থা খারাপ হওয়ায় রাবেয়া খাতুনকে শেষবারের মতো একটিবার দেখার সুযোগ হলো না। এদিকে সফওয়ানের কোনো খোঁজ পাওয়া যায়নি। রাবেয়া খাতুনের দাফনের শেষ আজ আজাদ হোসেনের পরিবার যেন পাথরে পরিণত হলো। দিয়ার লাবণী বাসা হসপিটালে আসা যাওয়া করে দিন পার করছে। হসপিটালে দিয়ার আপন ভাই আদিব বাসায় তার আপন বাবা আজাদ হোসেন এবং তার ছেলে মেয়ে। লাবণীর প্রাণপ্রিয় স্বামী হসপিটালে বাসায় তার একমাত্র কন্যা। পালা বদল করে দুজনেই দেখাশোনা করছে। দিয়া সামনাসামনি খুব স্ট্রং থাকলেও ভেতরে ভেতরে সে তছনছ হয়ে যাচ্ছিল। খুব প্রয়োজন আপনাকে সেনাপতি। আপনি কোথায় আছেন? প্লিজ ফিরে আসুন। আপনি জানেন আপনার মহারানীর মা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। দুনিয়াটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। এখন মায়ের মতো করে কেউ মধুস্বরে দিয়া বলে ডাকে না আমায়। সেনাপতি, আপনি কি শুনছেন আমার কথা? আপনাকে ছাড়া আমি কি করে ঘুমাই? একবারও কি মনে পড়ছে না আমার কথা? আপনার রাজকন্যা রাজপুত্র আপনাকে অনেক খোঁজে। আমি আর কতদিন তাদের আশা দিয়ে রাখবো বলেন? 24 দিন পর আদিবকে বাসায় আনা হয়। আদিব বাসা আসার পর থেকে তার দুচোখ লাবণীকে খুঁজে চলেছে, কিন্তু লাবণীর দেখা নেই। গত 1 সপ্তাহ লাবণীর সাথে তার দেখা হয়নি। আদিব জিজ্ঞাসা করলে দিয়া জানায় বাসায় বাবা অসুস্থ, তাবাসসুম অসুস্থ, কাজের চাপ থাকতে আসতে পারছে না। আদিব মুখ ফুটে জিজ্ঞাসা করেই ফেলে, লাবণী কোথায়? দিয়া মাথা নিচু করে বলে, তার বাবার বাড়ি। দিনের পর দিন কেমন এলোমেলো হয়ে পড়েছে তাদের পরিবার। আদিব এখন একটু ধীরে ধীরে হাঁটতে পারছে।
আদিব অনেক জায়গায় সন্ধান লাগিয়ে জানতে পারে সফওয়ান ওই দিন অ্যাক্সিডেন্ট করেছে, খুব মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করেছে। তাকে তাড়াতাড়ি সিটি হসপিটালে নেওয়া হয়েছিল। আদিব আরও জানতে পারে সেদিন বড় একটা প্রজেক্ট নিয়ে মিটিংয়ে যাচ্ছিল সফওয়ান, যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়। প্রজেক্টটার ডিটেলস দেখে আদিবের মনে পড়ে এই প্রজেক্ট ম্যাজিস্ট্রেটের ছেলে নিতে চেয়েছিল, কিন্তু তার মতলব ছিল ভিন্ন। সফওয়ান জানতো এই প্রজেক্ট তাদের হাতে গেলে তারা তার অপব্যবহার করবে, তাই তাদেরকে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল। আদিবের বুঝতে বাকি নেই সফওয়ানের অ্যাক্সিডেন্টের পেছনে কার হাত রয়েছে। আদিব অনেক কষ্টে সিটি হসপিটালে গিয়ে সফওয়ানের খোঁজ করে। সেখানে জানতে পারে তার ভর্তির 1 সপ্তাহ পর সফওয়ানকে তার পরিবার এসে নিয়ে যায়। তার পরিবার একটা কাগজ রেখে বলে গিয়েছিল সফওয়ানকে যদি কেউ খোঁজ করতে আসে তাহলে এই কাগজ তাকে দিয়ে দিতে। এই বলে আদিবের হাতে একটা কাগজ ধরিয়ে দেয়। আদিব কাগজ খুলে ধপাস করে চেয়ারে বসে পড়ে। কাগজে হাসির একটা ইমোজি বিশ্রীভাবে আঁকা, পাশে লেখা, পুরো পরিবার ছন্ন ছাড়া অগোছালো করে দিয়েছি। কি অকৃতজ্ঞ তোমরা, একবার কংগ্রাচুলেট পর্যন্ত করলে না, অত্যন্ত ধন্যবাদও তো দিতে পারতে। তবে হ্যাঁ, একটা বিষয় নিশ্চিত করে দিচ্ছি, সফওয়ান জীবিত, কিন্তু তাকে খোঁজার চেষ্টা করো না, কারণ চেষ্টা করলেও তাকে খুঁজে পাবে না। আর হ্যাঁ, যদি ছোট্ট ছোট্ট বাচ্চাদের মায়া থাকে তো একদম মুখে তালাবদ্ধ করে থেকো, বাই। আদিবের বুঝতে বাকি নেই তাদের এই একই দিনে সবার উপর হামলা কে করেছে আর কেন করেছে। আদিব প্রচুর কান্না করছে। আহনাফ, জাফরিন, জান্নাত প্রচুর কাঁদছে। সামনের প্রতিটি পাতায় তারিখ বসিয়ে লেখা, কত আকুতি ভরা লেখা, বিরহের লেখা। কিছু লেখা তো অসম্পূর্ণ, কেননা তা হয়তো লেখায় প্রকাশ করা সম্ভব নয়। কিছু কিছু কষ্ট এমনই হয় যা কখনো কোনো ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব হয় না। তারিখ দেখে মনে হচ্ছে দিয়া এখনও ডায়েরি লিখে প্রতি ক্ষণে ক্ষণে সফওয়ানের অপেক্ষা করে। জাফরিন, আহনাফ বুঝতে পারে তাদের আম্মুর সামনাসামনি হাসি খুশি থাকলেও এখনও তার ভেতরের কষ্ট খুব বেশি গভীর। কিন্তু লাবণী মামির সম্পর্কে তা কিছুই লেখা নেই। সেটা কোথায় পাবো? তাদের তিনজনের মন ভীষণ খারাপ হওয়ার কারণে এই দিনের বেলায় আর কিছুই জানার চেষ্টা করল না। রাতের বেলায় যখন তাবাসসুম জাফরিন জান্নাতে বসে বসে গল্প করছিল, তখন আচমকা হঠাৎ জাফরিন তাবাসসুমকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। এই, কাঁদছিস কেন পাগলি? আমি জানি পাখি আপু, তোমার আম্মু এবং আমার বাবা জীবিত। আমার বাবা নিখোঁজ সেটাও জানি, কি কারণে নিখোঁজ সেটাও জানি, কিন্তু মামি কি করে নিখোঁজ হলো প্লিজ বলো। তাবাসসুম মুখ চেপে কান্না আটকে রেখে বলে, আমার মাকে নিখোঁজ করা হয়নি জাফরিন, তিনি নিজ ইচ্ছায় চলে গিয়েছেন। আমার মা বাবাকে অনেক পছন্দ করতেন, তখন তাদের বিয়ে হয়নি। বাবাকে সবসময় বিরক্ত করতেন। এক পর্যায়ে বাবাকে প্রপোজ করে বসে। বাবা প্রথমে রাজি ছিলেন না, কারণ মায়ের পরিবার খুব আধুনিক ছিল। মায়ের পরিবারও রাজি ছিলেন না, কিন্তু মায়ের জেদের কাছে হার মেনে বিয়েটা হয়ে গেল। বিয়ের পর আমার মা ধীরে ধীরে দিনের পথে চলতে শুরু করেন। একসময় অনেক পরিবর্তন এসেছিল আমার মায়ের মধ্যে। ততদিনে আমার বাবাও ধীরে ধীরে মাকে অনেক আপন করে নিয়েছিলেন। তাদের মাঝে আমার বিরাজমান ঘটেছিল। ততদিনে আমার মা একেবারের জন্য তাদের বাসায় যায়নি, সবকিছুই অনেক ভালো চলছিল। যখন আমার বাবা অ্যাক্সিডেন্ট করে, তখন থেকে মায়ের পরিবার খুব ধীরে সুস্থে মাকে বিভিন্ন চক্রান্তে ফেলতে শুরু করেন। অবশেষে তাদের মিশন সাকসেসফুল হয়। মাকে তাদের বাড়িতে নিয়ে আটকিয়ে কৌশলে আস্তে আস্তে আমার বাবার থেকে দূরে সরিয়ে নেয়। আমার বয়স তখন 8 কিংবা 9 বছর। আমার বাবার নিকট পাঠিয়ে দেয়া হয়, সাথে ডিভোর্সের কাগজ। আমার মা আজ অন্য কারোর ঘরে খুব নিশ্চিন্তে দিন কাটাচ্ছে। একবার আমার কথা মনে পড়েনি হয়তো বা। আমার বাবা মাকে এখনো ভুলতে পারিনি, তে আজও আড়ালে আড়ালে কষ্টে দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে। বাবা মাকে ভোলার জন্য তোর বাবার কোম্পানি দেখাশোনা করা শুরু করে, দিনরাত পরিশ্রম করতে শুরু করে। এখনো করছে শুধুমাত্র নিজেকে ব্যস্ত রাখতে আর আমাদের সবাইকে সুস্থ রাখতে। তাবাসসুম চলে গেছে তার শ্বশুরবাড়ি। দিয়া পুনরায় তাদের তিনজনের পড়াশোনার জন্য উঠে পড়ে লেগেছে। দিয়ার শাসনগুলো ভালোবাসা কাকে বলে প্রশ্নটা শুনে আহনাফ পেছনে ফিরে তাকায়। আহনাফ যেই চেঁচিয়ে উঠবে তখনই জান্নাত বলে ওঠে, একদম চেঁচাবে না, যদিও চেঁচাও তাহলে একদম জড়িয়ে ধরব। আহনাফ তোতলাতে তোতলাতে বলে, কেন কেন এসেছেন এখানে? ভালোবাসা কাকে বলে জানতে এসেছি। আমি জানি না, প্লিজ চলে যান। কোথায় যাব? আগে ছিলাম তোমার বাসা, এখন তোমার ঘরে আছি।
এখন কি তোমার হৃদয় যেতে বলছো? আপনার রুমে ফিরে যান। জান্নাত একটা মুচকি হাসি দিয়ে বলে, এমন ভাব করছো যেন তোমার ভালোবাসি বলেছি। ঢং যত সব, ঢঙের জালে বাঁচি না। জান্নাত ভেঙচি কেটে রুম থেকে বের হতেই আহনাফ যেন হাফ ছেড়ে বাঁচল। বুকে হাত দিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হায় আল্লাহ, কি অদ্ভুত মেয়ে, খুব মারাত্মক। আল্লাহ, এই মেয়েদের জ্বালাই দেখছে এখন আমার রুমেও শান্তিতে থাকতে পারবো না। সকাল সকাল পা টিপে টিপে আহনাফ রান্নাঘরের দিকে যাচ্ছে। উদ্দেশ্য তার মায়ের কাছে যাবে, কিন্তু যদি ওই জঙ্গলি মেয়ে থাকে তাহলে তাড়াতাড়ি রুমে ফিরে আসবে। দরজা উকি দিতে ভাও শব্দে আহনাফ লাফ দিয়ে পেছনে ফিরে সরিয়ে তাকায়, চেঁচিয়ে ওঠে, খুব ভয় পেয়েছে বেটা। জান্নাত খিলখিল করে হাসছে তো হাসছেই। মুহূর্তের মধ্যে সবাই উপস্থিত রান্নাঘরের সামনে। সবাই মিটমিট করে হাসছে। আহনাফ বেচারা লজ্জায় মুখ লুকিয়ে তার রুমে চলে যায়। ক্যাম্পাসে বসে বসে আহনাফ জাফরিনকে বলছে, ওই পাজি মেয়েটাকে বলবে অন্তত আমার সাথে যেন পর্দা মেনটেন করে চলে। মহা মুশকিলে পড়তে দিন দিন। ভাইয়া, ও সবেমাত্র মুসলিম হয়েছে, ধীরে ধীরে ইসলাম শিখছে। আমি চাই না তার ঘাড়ে কোনো বিধান জোরপূর্বক চাপিয়ে দেয়া হোক। আমি চাই না কোনো কারণে তার মাঝে কোনো বিদ্বেষ তৈরি হোক। আম্মু তাই চাই। বেচারি তার পরিবার ছেড়ে এসেছে, সে একা নয়। ইসলাম তাকে পূর্ণতা দিতে সক্ষম, এটা ফিল করানো, বিশ্বাস স্থাপন করানো আমাদের দায়িত্ব। প্লিজ কষ্ট করে হলেও মেনে নাও। এমনিতে তো সে তো কলেজে কিংবা বাইরে কোনো ছেলের সাথে মিশে না, কথা পর্যন্ত বলে না। তোমার সাথে একটু আধটু দুষ্টুমি করে আমাদের পরিবারের সদস্য হিসেবেই। আহনাফ মাথায় হাত দিয়ে বলে, হয়েছে, আর বলতে হবে না। এখন আমাদের টপিক নিয়ে কথা বলো। আমাদের মূল লক্ষ্য আমাদের বাবাকে খুঁজে বের করতে হবে। আমিও সেটাই ভাবছিলাম, কিন্তু শুরু করব কিভাবে? আল্লাহ নিশ্চয়ই সাহায্য করবেন। আমি তো সেদিন থেকে শুরু করে দিয়েছি। তুমিও কি সালাতের মাধ্যমে শুরু করেছ? বর্ষার শুরুর দিক বলে কথা। টানা বৃষ্টি হওয়ার পর আজ উষা উকি দিয়েছে। সকাল সকাল রোদের সোনালি আলো মেখে রুমে এসে কলেজের প্রস্তুতি নিতে শুরু করে জান্নাত। এখন আগের মতো সারা রাত বেলকনিতে না কাটালেও রাতের কিছু সময় জায়নামাজে কাটায়। স্রষ্টার বন্দেগীতে নিজেকে উজাড় করে দেয়। কিছু অংশ ঘুমায়। ফজরের সালাত আদায় করে বেলকনিতে কিংবা ছাদে চলে যায়। প্রভাতের সূচনা উপভোগ করে আবার রুমে চলে আসে। দিনে দিন ইসলামের মধ্যে আসক্ত হয়ে পড়লেও তার অচেতন মন এখনো চায় তার পরিবারের ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করুক। রিকশায় করে দুই বান্ধবী চলেছে কলেজ পানে। বৃষ্টি হওয়ার কারণে শহরকে কেমন পরিচ্ছন্ন দেখাচ্ছে। ধূলিময় শহরকে পরিচ্ছন্ন দিতে পারে একমাত্র এই বৃষ্টি। সকালের আবহাওয়া উপভোগ চলছিল ভালোই, হঠাৎ বাদল বিপত্তি। ভীষণ জোরে পেছন থেকে ধাক্কা দেয় তাদের রিকশাকে। রিকশার ডান দিকে হেলে পড়ে যায়। জান্নাত যেমন তেমন ব্যথা পেলেও জাফরিন চরম মাত্রায় ব্যথা পেয়েছে। রিকশার ড্রাইভারের কোনো দোষ না থাকা সত্ত্বেও পেছনে গিয়ে গাড়িতে বসে থাকা লোকটির কাছে অনবরত ক্ষমা চেয়েই যাচ্ছে। জান্নাতের সহ্য হলো না। কোনো মতে উঠে গাড়ির সামনে গিয়ে ইচ্ছে মতো কথা শুনতে শুরু করে। দুনিয়ার যত অপমানজনক কথা আছে সেগুলোর একটাও মনে হয় বাকি নেই। এত বকাঝকা করেও জান্নাতের যেন স্বস্তি হচ্ছে না। কেন? জাফরিন ব্যথা পেয়েছে বলে? বেচারা জাফরিন তো রোডে বসে বসে অসহায়ের মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে জান্নাতের দিকে। কি আশ্চর্য মেয়ে! যে মেয়ে চিন্তা ভাবনা আর কাগজে লেখা ছাড়া আর কিছুই করতে জানতো না, সে মেয়ে কেমন বাঘিনীর মতো লড়ে যাচ্ছে। এই যেন নতুন জান্নাত। জাফরিন নড়তে গিয়েও ওহ করে ওঠে। গাড়ির ভেতরে এতক্ষণ নীরবতা থাকলেও পেছনের দরজা খুলে সুঠাম দেহের অধিকারী ফর্সা লম্বা চুলওয়ালা একজন পুরুষ বের হয়ে আসে। একদম ফিটফাট স্যুট পরিহিত, দেখেই মনে হচ্ছে কোনো বড় লোকের ছেলে। চোখের কালো চশমাটা একটু ঠিক করে প্যান্টের পকেটে হাত গুজে দিয়ে ধীর পায়ে হেঁটে জাফরিনের সামনে এসে দাঁড়ায়। ঘাড় কাত করে মুখ ঘুরিয়ে জান্নাতের দিকে প্রশ্ন ছুড়ে ফেলে, এই মহিলার জন্য এতক্ষণ এত চেঁচাচ্ছিলে? এটুকু বলেই একটা বাঁকা হাসি দিয়ে এগিয়ে গিয়ে জাফরিনকে হেঁচকিয়ে টেনে তার গাড়িতে তুলে নেয়। গাড়ির ভিতর থেকে একটা পিস্তল বের করে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে বলে, এবার বলেন, আর কোনো কিছু বলার বাকি আছে? জাফরিন ভেতর থেকে করুণ সুরে বলে, ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে, প্লিজ ওকে কিছু করবেন না। জান্নাত এগিয়ে এসে কান্না ভেজা কণ্ঠে বলে, আমি দুঃখিত, আমার একমাত্র বোনও, তাই ইমোশনাল হয়ে অনেক কথা বলে ফেলেছি। শাস্তি আমাকে দেন, প্লিজ আমার বোনকে ছেড়ে দিন। ছেলেটি অট্ট হাসিতে ফেটে পড়ে। পিস্তলের মাথায় একটা ফু দিয়ে বলে, মানুষের এমন আকুতি মিনতি কতই না মধুর,
প্রাণ ভরে গিয়েছে আমার। ঠিক আছে, শাস্তি কমিয়ে দিলাম, তবে শাস্তি উভয়কেই পেতে হবে। এই বলে ছেলেটির গাড়ির ড্রাইভারকে নামিয়ে দিয়ে এসে নিজে গাড়ি ড্রাইভ করে চলে যায়। জান্নাত রোডে বসে পড়ে কান্না শুরু করে দেয়। একটা ভুলের জন্য জাফরিনকে কত বড় বিপদে পড়তে হলো। কি হবে এখন জাফরিনের? কি বলবে বাসায় ফিরে গিয়ে? জাফরিনকে ফিরে আনবো কি করে? লোকটিকে তো চিনিও না। এসব ভেবেই জান্নাত আরও কান্না করছে। জাফরিন মুখ চেপে কান্না করে যাচ্ছে। ব্যথার কারণে নড়তে পারছে না। সে জানে না তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। জীবনে এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে কখনো ভাবেনি জাফরিন। গাড়ি এসে থামে কোন একটা বাড়ির সামনে। দেখতে অনেকটা বাংলোর মতো। গাড়ি থেকে বেরিয়ে দুজন গার্ডকে ডেকে এনে জাফরিনকে একটা রুমে নিয়ে আটকে রেখে দেয়। জাফরিন রীতিমতো চিৎকার করে কাঁদতে শুরু করে। ছেলেটা একটা শয়তানি হাসি দিয়ে বলে, ঠিক 12 ঘন্টা পর আমাকে কল করবে, আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। ছেলেটি হনহন করে বেরিয়ে পড়ল। জাফরিন কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়ে তার জানা নেই। হঠাৎ ঘুম ভাঙল ফুপিয়ে কেঁদে। মাথা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে জ্বরে। জাফরিন উঠে খুঁজে একটা ওয়াশরুম পায়। ভেতরে প্রবেশ করে উজু করে নামাজে দাঁড়িয়ে যায়। তারা জানা নেই এখন সময় কত চলছে, সালাতের কোন ওয়াক্ত চলছে। এমন দুঃসময় সালাত আদায় করা ছাড়া জাফরিন যেন স্বস্তি খুঁজে পাচ্ছে না। মন দিল উজার করে সালাত আদায় করছে জাফরিন। নিকাবের নিচ দিয়ে গাল বেয়ে টপ টপ করে ঝরছে দু চোখের অশ্রু। ঘুটঘুটে অন্ধকারের মাঝে এভাবেই তার কষ্ট বিলীন হয়ে যাচ্ছে। দীর্ঘ সময়ের পর সালাতের মাঝেই শুনতে পায় দরজা খোলার আওয়াজ। সালাত শেষ করতেই সারা রুম জুড়ে আলো ছড়িয়ে পড়ে। জাফরিন এখনো কাঁদছিল। সেই সকালের ছেলেটা এসেছে। চোখ মুখ কেমন লাল হয়ে আছে। সিগারেটের গন্ধে স্পষ্টভাবে ছড়িয়ে পড়ছে, সাথে আরও বাজে গন্ধ। ছেলেটি জাফরিনের সামনে একে এসে দাঁড়ায়, চেঁচে বলে ওঠে, হোয়াট ইজ দিস? নিজেকে এমন প্যাকেট করে রেখেছো কেন? চুপসে যাওয়ার ভয় নাকি? কি বিশ্রী মাখা হাসি। জাফরিন ভয়ে দূর দূর বুকে শুকনো একটা ঢোক গিলল। ছেলেটা হাসতে হাসতে জাফরিনের দিকে এগিয়ে এসে হাত বাড়ালে জাফরিন কাঁদতে কাঁদতে বলে, প্লিজ আমার হিজাব খুলবেন না? ছেলেটি অত্যন্ত রেগে যায় জাফরিনের কথা শুনে। রেগে চেঁচিয়ে বলে, ইউ, তুমি আমাকে বাধা দিচ্ছ? তোমার সাহস কি করে আমাকে বাধা দেয়ার? ছেলেটি সজোরে এক থাপ্পড় দেয় জাফরিনের গালে। জাফরিন ফ্লোরে পড়ে যায়। ছেলেটি নিচের দিকে ঝুঁকে এক টানে জাফরিনের হিজাব খুলে নেয়। ছেলেটার মনে ছিল নোংরা পরিকল্পনা, কিন্তু হিজাব খোলার সাথে সাথে ছেলেটা থমেরে গেল। চোখগুলো যেন জমে বরফে পরিণত হয়েছে। ছেলেটি নিজেও জানে না এভাবে এত দৃষ্টিতে কতক্ষণ তাকিয়েছিল জাফরিনের দিকে। ছেলেটা হঠাৎ করে ঢলে পড়ল ফ্লোরে। জাফরিন তাড়াতাড়ি তার হিজাব পুনরায় পরে বাইরে চলে আসে। বাইরে গার্ডরা তাদের ডিউটি করছে। এই অবস্থায় কি করে বের হবে জাফরিন? কিছুক্ষণ ভেবে রুমে ঢুকে আশেপাশে ভালো করে খোঁজ করতে থাকে। যদি বাইরে যাওয়ার কোনো ব্যবস্থা করা যায় ভেবে খুঁজতে খুঁজতে ছেলেটার পকেট থেকে একটা মানিব্যাগ পায়। সেখান থেকে ফটাফট তার একটা কার্ড নিয়ে বেরিয়ে পড়ে। তাড়াতাড়ি গার্ডদের যেতে দিতে বলল, গার্ডরা তাকে আটকায়। তখন বুদ্ধিমতো সেই কার্ড বের করে দেখিয়ে বলে, আমি ওনাকে বলেছিলাম আপনারা আমাকে বিশ্বাস করবেন না, তাই তিনি তার কার্ড আমাকে দিয়ে বলেছেন এটা আপনাদের দেখাতে। এই যে দেখুন। গার্ডরা কার্ড দেখা মাত্রই ছেড়ে দিলেন। জাফরিন তাড়াতাড়ি ছুটে পালিয়ে যায়। তখন প্রায় রাত 12টা ছুঁইছি সম্ভবত। এত রাতে একটা অচেনা জায়গায় জাফরিন কোথায় যাবে, কি করবে, বাসায় ফিরবে কি করে? এসব ভাবতে ভাবতে কেঁদেই ফেলে। হাঁটতে হাঁটতে অনেক দূরে এসে পড়েছে। রাস্তা পুরো ফাঁকা। ভয়, অসুস্থতা, ক্লান্তি নিয়ে জাফরিন হাঁপিয়ে উঠেছে প্রায়। হাঁটতে হাঁটতে একদল বখাটে ছেলেদের পাল্লাই পড়ে যায়। জাফরিন তো ভয়ে শেষ। ছেলেরা তার কাছাকাছি আসছে আর বাজে বাজে নোংরা নোংরা কথা বলছে। জাফরিনের আত্মরক্ষার জন্য কিছুই নেই। হাতে ওই ছেলেটার কার্ডটা ছাড়া আর কিছুই নেই। ভয় জাফরিন সেই কার্ডটি উঁচিয়ে ধরে বলে, খবরদার আমার কাছে আসার চেষ্টা করবেন না। এই যে এই কার্ডটি দেখছেন, আমি এই লোকের বিয়ে। আপনারা যদি আমার সাথে কোনো রকম অসভ্যতা করার চেষ্টা করেন তো আপনাদের সবাইকে ধরিয়ে দেব। জাফরিনের কথা শুনে ছেলেগুলো ভালো করে কার্ডটির দিকে তাকায়। কার্ডটি দেখে ভয়ে ভয়ে জাফরিনের কাছে ক্ষমা চেয়ে কেটে পড়ার চেষ্টা করে। জাফরিন বুদ্ধি করে ছেলেগুলোকে ডাক দিয়ে বলে, এই শুনুন, আমাকে জলদি জলদি একটা গাড়ির ব্যবস্থা করে দিন, তবে আপনারা ক্ষমা পাবেন। ছেলেগুলো ওকে বলে তাড়াতাড়ি করে এক একজন এক এক দিকে চলে যায় গাড়ি খোঁজার উদ্দেশ্যে। জাফরিন মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকে। আল্লাহ সবসময় তার বান্দাদের সাথে থাকেন।
কথাটির পুরোপুরি প্রমাণ আজ খুঁজে পায় জাফরিন। আল্লাহ সহায় হয়েছেন বলে না, জাফরিনের আজ কোনো উপায় ছিল না। ভাবতে ভাবতে একজন ছেলে এসে বলে, গাড়ি হাজির ম্যাম, আপনি যেখানে বলবেন সেখানে পৌঁছে দিব। জাফরিন ধন্যবাদ বলে বিসমিল্লাহ বলে গাড়িতে উঠে পড়ে। জাফরিন তার বাসার ঠিকানা বলে দেয়। গাড়িতে সে একা। ভেতরে ভেতরে ভয় কাজ করলেও আল্লাহর উপর ভরসা করে সাহস করে বসে আছে জাফরিন। 3 ঘন্টা পথ চলার পর তারা চিরচেনা জায়গা দেখতে পেয়ে হৃদয়ে পানির ঝর্ণা ধারা বয়ে চলতে শুরু করে। কিছু দূর যেতেই তার চোখ যায় আহনাফের দিকে। আহনাফ গাড়ির বাইরে হেলান দিয়ে দাঁড়িয়ে চোখের পানি মুছে আর এদিক সেদিক তাকায়। জাফরিন ড্রাইভারকে বলে, এখানে রাখেন আঙ্কেল। ড্রাইভার গাড়ি থামালে জাফরিন ধীর পায়ে গাড়ি থেকে নেমে একটু সামনে গিয়ে আবার পেছনে গিয়ে বলে, আঙ্কেল, আপনার ভাড়া দেওয়া হয়নি, আপনি দয়া করে আমার সাথে চলুন। গাড়ির ড্রাইভার এতক্ষণ চুপ থাকলেও এখন যেন তার চেহারায় একটা হাসির রেখা ফুটে উঠেছে। ড্রাইভার গাড়ি থেকে চট করে নেমে পড়ে। জাফরিন মৃদু গলায় ভাইয়া বলে ডাক দিতেই আহনাফ দৌড়ে এসে জাফরিনকে জড়িয়ে ধরে হো হো করে কেঁদে দেয়। কাঁদতে কাঁদতে বলে, কোথায় ছিল এতক্ষণ? কত চিন্তা করেছে তোমার জন্য। জান্নাত যেভাবে বিস্তারিত বলেছিল কত কিছুই না ভেবে ফেলেছি। আল্লাহ শুকুর যে তোমার কিছু হয়নি। জাফরিন অনেক কাঁদে নিশ্চুপে। জাফরিন নিজের চোখের পানি মুছে বলে, আচ্ছা, পরে না হয় সব কথা দুঃখ কষ্ট বিলাস করব, এখন আগে বাসে যেতে হবে। আহনাফ বলে ড্রাইভারের উদ্দেশ্যে বলে, উনি কে আপু? উনি আমাকে এখানে নিয়ে এসেছেন। ওনার পারিশ্রমিক ছাড়াই উনি আমাকে এত বড় বিপদ থেকে উদ্ধার করে এখানে অবধি নিয়ে এসেছেন। একজন আদর্শবান বাবা, ভাই থেকে উনি কম নয়। আহনাফ গিয়ে গাড়ির ড্রাইভারকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করে। আহনাফ তাদের ড্রাইভারকে বললেন, আপনি আপুকে নিয়ে বাসায় চলে যান, আমি ওনার সাথে আসছি। আর হ্যাঁ, সামনের মোড় থেকে নানা ভাইকে নিতে ভুলবেন না। ড্রাইভার মাথা কাত করে হ্যাঁ জানিয়ে চলে গেল। আহনাফ ওই ড্রাইভারের গাড়িতে উঠে আলাপ শুরু করে দেয়, চাচা, আপনার বাসা কোথায়? বাবা, আমার বাসা মৌচাকে। চাচা, আমি জানি আপনি অসুস্থ। এই অসুস্থ শরীর নিয়ে এত রাত পর্যন্ত কেন ড্রাইভিং করছেন? আহনাফের কথা শুনতেই ড্রাইভারের চোখ ছলছল করে ওঠে। অশ্রু সজল চোখ মুছতে মুছতে বলে, আমার সংসারে আমি কাজ করি, 3 কন্যার পিতা আমি। বয়স হয়েছে, কোনো কাজের লাইসেন্স নেই বলে ভালো কাজ পাই না। দিনের বেলা মজুরি খাটি, রাতের বেলা গাড়ি চালাই, এভাবেই সংসার চালাই। আমার বড় মেয়ের ভার্সিটিতে ভর্তি হতে হবে, তার পড়াশোনা করার খুব আগ্রহ আছে, তাই তার ইচ্ছা অবধি অবজ্ঞা করি কিভাবে? তার ভর্তির টাকা জোগাড় করার জন্য ইদানিং আরেকটু বেশি করে কাজ করার চেষ্টা করছি। এতদিন কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করছিলাম এক জায়গায়, আজকে আমাকে সেই টাকা দেওয়ার কথা ছিল। আমি নাকি কাজ কম করছি এই বলে আমাকে অর্ধেক টাকা দিয়ে বিদায় দিয়েছে। ভর্তির টাকা সম্পূর্ণ জোগাড় করতে পারিনি এখনো, জানি না কালকে মেয়েকে কি জবাব দিব। লোকটির কথা শুনে আহনাফের চোখ বেয়ে অবিরাম পানি পড়তে শুরু করে। বাবা বুঝে এমনই হয়। আজকে আমার বাবাও যদি আমাদের মাঝে থাকতেন তাহলে হয়তো তার জীবনের বিনিময় হলেও জাফরিনকে ফেরত চাইতেন। কথা বলতে বলতে আহনাফ বাসায় চলে আসে। ড্রাইভারকে বলে, আপনি ভেতরে চলুন চাচা। ড্রাইভার আমতা আমতা করে বলে, গাড়ি এখানে রাখলে বাড়ির মালিক অভিযোগ করবে তো। আহনাফ মুচকে হাসিতে বলে, না চাচা, কেউ কোনো অভিযোগ করবে না, আপনার ভয়ের কোনো কারণ নেই, এটা আমাদের নিজেদের বাসা। লোকটি ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে আহনাফের দিকে, মনে মনে ভাবছে, জীবনে বড়লোক দেখেছে এমন বড়লোকই প্রথম দেখলাম। সামনে তাকে দেখে বিশাল বড়সড় বাড়ি, সারি সারি পরপর 3টে গাড়ি দাঁড়িয়ে আছে একপাশে, কি লাইটিং চারিদিকে। আহনাফ আজাদ হোসেনের সাথে পরিচয় করিয়ে দেয় ড্রাইভারকে। যথাযথ মেহমানদারি করে 1 লক্ষ টাকার খাম ড্রাইভারের হাতে ধরিয়ে দিয়ে আদিবের একটা কার্ড তাকে ধরিয়ে দেয়, আর সাথে বলেও দেয়, ভাই, আপনার যদি কাজের প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে ফোন করে আমার সাথে কথা বললেই হবে। লোকটি পরপর কৃতজ্ঞতা প্রকাশ করে সকালবেলা বিদায় নেয়। জাফরিন ফজরের সালাত আদায় করে এক ঘুম দিয়েছে, শান্তির ঘুম, পরম তৃপ্তির ঘুম। পাশে ঘুমিয়ে আছে জান্নাতও, কারণ গতকাল বাসায় ফিরে কান্নাই করে গেছে জাফরিন ফেরার আগে পর্যন্ত। এর মধ্যে সবার কাছে কতবার যে ক্ষমা চেয়েছে তার ইয়ত্তা নেই। ড্যাড, আমি এই মুহূর্তে চাইছি বাড়ির যত গার্ড রয়েছে সবাইকে এক্ষুনি ফায়ার করে দাও। ওকে ওকে, কুল মাই সন, এক্ষুনি হবে, শান্ত হও। হোয়াট হ্যাপেন, টেল মি নাও। ড্যাড, তাদের জন্য আমার আইডেন্টিটি কার্ড ওই মেয়েটা নিয়ে চলে যেতে সক্ষম হয়েছে। হোয়াট, কি বলছো এসব? ইয়েস ড্যাড, এই জন্য আমি আজ আমার মনের মতো কিছু করতে পারছি না। আমির চৌধুরীর ফোন বের করতে করতে একজন সার্ভেন্টকে ডেকে এনে জিসানের সম্পূর্ণ রুম ক্লিন করতে বলেন। জিসান রাগে নিজের চুল নিজেই টেনে যাচ্ছেন বসে বসে। সকালবেলা ফোনের আওয়াজে ঘুম ভেঙে জিসানের
ঘুম থেকে উঠে ফোনে কথা বলে ফোন রেখে চারপাশে তাকিয়ে দেখে সে ফ্লোরে শুয়েছিল। এটা তাদের ফাঁকা বাড়ি। কালকের কথা মনে পড়তেই তার মনে পড়ে কাল বিয়ার খেয়ে এখানে এসে ওই মেয়েটির কাছে এসেছিল, তার হিজাব খুলে তাকে নেশা লাগিয়ে দেখেছিল। তারপর আর কিছু মনে নেই। মেয়েটি বারবার মনে পড়তে শুরু করে, কারণ তার মনের মধ্যে জন্ম নিয়েছিল নোংরা খেলা, কিন্তু তা পূরণ করতে পারেনি বলে অত্যন্ত রেগে গার্ডদের কাছে জিজ্ঞাসা করে, কালকের মেয়েটি কোথায়? গার্ডরা জবাবে কালকের ঘটনা সব খুলে বলে। জিসান তার মানিব্যাগ চেক করে দেখে তার ন্যাশনাল আইডি কার্ড মেয়েটি নিয়ে চলে গেছে। জিসান আরও রেগে বাসায় এসে তার রুমে গিয়ে জিনিসপত্র ভাঙচুর শুরু করে। তার বাবা এসে অনেক কষ্টে তাকে থামায়। গার্ডদের ব্যবস্থা তো হবেই, কিন্তু তার কার্ড? আজ পর্যন্ত এত বড় ধাক্কা কেউ দিতে পারেনি জিসানকে। সে জায়গায় একটা মেয়ে। কথাগুলো ভেবেই তার রাগ আরো দ্বিগুণ আকার ধারণ করেছে। দূর থেকে মিসেস কোহিনূর তার ছেলের কর্মকাণ্ড দেখছেন আর চোখের পানি মুছছেন। ছেলেটা তার বাবার আদরের সুযোগ নিয়ে দিনে দিনে বখাটে মস্তান হয়ে উঠেছে। ভাবতে মিসেস কোহিনূরের বুক দুমড়ে মুচড়ে ওঠে। নিজের গর্ভজাত সন্তানের চরিত্র এমন হবে তিনি কখনোই চাননি। একটা সময় তিনিও তার বাবা মায়ের অবাধ্য মেয়ে ছিলেন। বাবা মায়ের কষ্ট বুঝতেন না, ইচ্ছে মতো পার্টি করতেন, ছেলেদের সাথে আড্ডা দিতেন। শেষে তার বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে আমির চৌধুরীকে রূপের জালে ফাঁসিয়ে গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করে তাকে বিয়ে করেন। অনেক আয়েশ পূর্তি করলেও ধীরে ধীরে বুঝতে পারেন আমির চৌধুরীর কাছে তিনি মাত্র ভোগের বস্তু। তার টাকা পয়সা দেখে যেমন কোহিনূর তার লাইফে জায়গা করে নিয়েছে, সেই টাকা পয়সা আছে বলেই এই কোহিনূরের গুরুত্ব তার কাছে ফিকে। আমির চৌধুরী একসময় বখাটে বাজে ছেলে ছিল। পার্টি করে নাইট ক্লাবে রাত পার করে সারাদিন আড্ডাবাজি করে টাকা পয়সা উড়ানোই ছিল তার প্রধান কাজ। সময় সাপেক্ষে পরিবর্তিত তার বাবার সাথে বিজনেসের মধ্যে যোগদান করে। সততার ব্যবসা নামে কালো টাকার পাহাড় গড়ে তুলতে শুরু করে আমির চৌধুরী। টাকার নেশায় অন্ধ হয়ে পড়েছিল প্রায়। তার বাবা ম্যাজিস্ট্রেট থাকায় কখনো আইন তাকে কখনো স্পর্শ করতে পারেনি। তার কালো কর্ম লিস্ট করলে হয়তো কখনো লিস্ট করা সমাপ্ত হবে কিনা সন্দেহ আছে। এমন বাবা মায়ের সন্তান তো এমন হওয়াই স্বাভাবিক। মিসেস কোহিনূর নিজের ভুল নিজে বুঝতে পারলেও এখন খুব দেরি হয়ে গেছে। ধুকে ধুকে মৃত্যু গ্রহণ করা ছাড়া তিনি যেন চোখে আর কিছুই দেখতে পাচ্ছেন না। জিসান উঠে পড়ে লেগেছে জাফরিনের পরিচয় বের করতে, কিন্তু জাফরিন তো সবসময় নিজেকে আড়াল করে রেখে চলেছে। বাইরের লোকজনের কাছে সে আগন্তুকের মতোই। তার পরিচয় বের করা খুবই দুঃসাধ্য হয়ে পড়েছে। জিসান তবু হার না মেনে একে একে দেখা হওয়া রোড থেকে রোডের আশেপাশে সব জায়গায় সন্ধান করতে বিন্দুমাত্র বাদ রাখেনি। প্রতিদিন এই সময় একই রোডে দাঁড়িয়ে প্রতিটি রিকশায় পুঙ্খানুপুঙ্খ করে তালাশ করে জিসান, কিন্তু জাফরিনের দেখা নেই। পাবে কোথা থেকে? জাফরিন এবং জান্নাত এখন প্রতিদিন তাদের নিজের গাড়ি করে কলেজে যাওয়া আসা করে। সেদিন লাইব্রেরিতে আড্ডা দিতে দিতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। যানজটে আটকে বসে একদম বোরিং লাগছে। গরমের উত্তাপে ছন্নছাড়া লাগছে। জোহরের ওয়াক্ত হয়ে গেছে, কিন্তু পথ যেন শেষই হচ্ছে না। তার মধ্যে আবার যানজট। লোকেরা বলাবলি করছে সেই সকাল থেকেই নাকি এই যানজট শুরু হয়েছে। ম্যাজিস্ট্রেট শাহরিয়ার চৌধুরীর নাতি জিসান চৌধুরী কি কারণে জানি এই অবরোধ রেখেছে। সবাইকে এলান করে দিয়ে বলেছে তাদের কাজ শেষ হয়ে গেলে তারা চলে যাবে। সকাল থেকে এই পর্যন্ত সব গাড়ি থেকে যাত্রীদের বের করে তাদের দিকে কিছুক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তারপর আবার ছেড়ে দিচ্ছে। জানি না এটা তাদের কেমন কাজ। কাজ এখনো শেষ হচ্ছে না কেন তাও জানে না। জাফরিন আর জান্নাত উকি মেরে দেখে সেদিনের সেই ছেলেটা, যে ছেলের সাথে তাদের এত বড় তুলকালাম কাণ্ড ঘটেছে। ধীরে ধীরে পালা আসে জাফরিনদের গাড়ির। জিসান এগিয়ে এসে ড্রাইভারকে বলে, ভেতর কে আছে বেরোতে বল তাড়াতাড়ি। ড্রাইভার আর চোখে আহনাফের দিকে তাকাতে আহনাফ বলে, ভয় পাবে না চাচা, আমি দেখছি বিষয়টা। আহনাফের জাফরিনের দিকে তাকিয়ে বলে, আপু তোমার কিছু মনে পড়েছে? না তো ভাইয়া। কিসের কথা বলছো তুমি? আমি ম্যাজিস্ট্রেট শাহরিয়ার চৌধুরীর কথা বলছি। এই সে ম্যাজিস্ট্রেট শাহরিয়ার চৌধুরী, সে ব্যক্তির নাতি এই ছেলে। জাফরিন চোখ বড় বড় করে বলে, ভাইয়া এটাই সেই ছেলে যে আমাকে তুলে নিয়ে গিয়েছিল। আহনাফ একটু নড়েচড়ে বসলো। তারপর কিছুক্ষণ ভেবে একটা প্ল্যান করলো। প্ল্যান মতো বলল, যাই হয়ে যাক তোমরা ভেতর থেকে বের হবে না। এই বলে আহনাফ গাড়ি থেকে বের হয়। রেগে গিয়ে জিসানকে জিজ্ঞাসা করে, এতক্ষণ লাগে গাড়ি বের হতে? জি একটু সময় লেগেছে। তো বলুন কেন বের হতে বলেছেন? গাড়ির মধ্যে আপনি একাই ছিলেন? না। তাহলে কে কে আছে ভেতরে বের হতে বলুন। আহনাফ ড্রাইভার চাচাকে বের হতে বলল।
এছাড়া গাড়ি থেকে একটা জিনিসপত্র বের করতে শুরু করে। জিসান বিরক্ত হয়ে বলল, এসব কেন বের করছেন? আপনি তো বললেন। আহনাফের এমন কথা শুনে জিসান যেন বোকা বনে গেল। নিজের মাথার চুলগুলো মুঠো ধরে টেনে বলে, উফ, কি লোক রে বাবা, আপনি তো দেখছি আস্ত পাগল। কোথা থেকে যে আসে সব, চলে যান এখান থেকে। আহনাফ সুন্দর মতো ভেতরে ঢুকে পড়ে। অবশেষে গাড়ি চলতে শুরু করে। জাফরিন আর জান্নাত তো মিটমিট করে হেসেই চলেছে। কিন্তু ঝামেলা যদি এখানে শেষ হয়ে যেত তবে কতই না ভালো হতো। রাতের মধ্যে ঘটে গেল এলাহি কাণ্ড। পরের দিন সকালে তারা তিনজনই পরপর করে শক খেয়ে যাচ্ছে। পুরো রোডঘাট জুড়ে জাফরিনের নিকাব পরা পোস্টার টানিয়ে রাখা হয়েছে। বিজ্ঞাপন হিসেবে দেওয়া হয়েছে, এই মেয়ে সন্ধ্যা দিতে পারবে সে আমির চৌধুরীর পক্ষ থেকে তাকে যথোপযুক্ত উপঢৌকন দেয়া হবে। আনাচে কানাচে সবখানে জিসান চৌধুরীর লোক দাঁড়িয়ে আছে। আহনাফ বেশ চিন্তিত হয়ে পড়ে। আহনাফ সিদ্ধান্ত নেয় সে নিজে জিসান চৌধুরীর কাছে যাবে এবং জাফরিনকে খোঁজ করার কারণ জানতে চাইবে। সিদ্ধান্ত মতো আহনাফ বিজ্ঞাপনে দেয়া ঠিকানায় চলে যায়। আহনাফের সঙ্গে একজন লোকের কথা হয়। আহনাফ লোকটিকে জানায়, জিসান স্যার যে মেয়েটিকে খোঁজ করছে আমি তার খবর নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে লোকটি জিসান চৌধুরীর কাছে কল করে সবকিছু জানায়। তারপর দুজন লোক এসে আহনাফের চোখে কাপড় বেঁধে কোথাও নিয়ে যেতে শুরু করে। আহনাফ মনে মনে দোয়া ইউনুস পাঠ করতে থাকে। অনেক দূর পথ চলতে চলতে কিছুক্ষণ পর একটি গ্যারেজের মধ্যে এনে আহনাফের চোখ খুলে দেওয়া হয়। জিসান চৌধুরী একটি চেয়ারে বসে টেবিলে পা উঠিয়ে কিছু কাগজ ঘাটছে। ঠোঁটে জ্বলন্ত সিগারেট পুড়ে ছাই হচ্ছে। পাশে মধ্যবয়স্ক একজন ব্যক্তি জিসান চৌধুরীর পাশে পা টিপে দিচ্ছে। লোকটির বয়স তেমন না হলেও যেন খুব রোগা টাইপের দেখাচ্ছে। আহনাফ ধীরে ধীরে জিসান চৌধুরীর কাছে এগিয়ে যেতে লাগলো। হঠাৎ চেঁচিয়ে উঠে সেই ব্যক্তির গায়ে সজোরে এক লাথি মেরে বলে, গায়ে জোর নেই নাকি? কালকে বেত্রাঘাত কম হয়েছে বুঝি? আজ তো তার চাইতে ডাবল বেত্রাঘাত দিতে বলবো। আজকে তো তোর খাবার বন্ধ। লোকটি লাথির তাল সামলাতে না পেরে আহনাফের বুকে এসে পড়ল। আহনাফ লোকটিকে জড়িয়ে ধরল। লোকটিকে সযত্নে পাশে একটি চেয়ারে বসিয়ে সালাম দেয় আহনাফ। লোকটি করুণ চাহনিতে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে আহনাফের দিকে। সালামের আওয়াজ শুনে লোকটির চোখ ছলছল করে উঠল। আহনাফের বুকের বাঁ পাশে চিনচিন করে ব্যথা করে উঠল। এক অদ্ভুত মায়া জড়িয়ে আছে এই লোকটির চেহারায়। আহনাফের ঘোর কাটে জিসানে ডাকে, আপনি আপনি সেই পাগল লোকটি না? জি, কালকে আপনার সাথে দেখা হয়েছিল। আমি বলতে এসেছিলাম যে আপনি যে মেয়েটির ছবি টাঙিয়েছেন সে মেয়েটি কালকে ওই রোডেই দেখেছিলাম। জিসান চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, এই ইনফরমেশন নিয়ে আমার কাছে এসেছেন? জি না, আমি সকালে বিজ্ঞাপন পুরো পড়ে সন্ধান নিয়েই আপনার কাছে গিয়েছিলাম। জিসান একটু শান্ত হয়ে চেয়ারে বসে বলে, তো বলুন কি কি জেনেছেন। বলবো তো, তবে আমার উপঢৌকন? হ্যাঁ, নিশ্চয় পাবে। আগে বলেন। আমি বলতে চাইছি আমার উপঢৌকন হিসেবে আমার অনেক অনেক শর্ত, অনেক অনেক আদেশ পূরণ করতে হবে, মান্য করতে হবে। এই কথা শুনে জিসান রেগে গিয়ে হুঙ্কার করে উঠে বলে, আমি কারোর আদেশ মানতে বাধ্য নই। আপনার সাহস কী করে হয় আমাকে এমন শর্ত দেয়ার? মাফ করবেন, আমি নিতান্ত একজন সাধারণ মানুষ। আমি আপনার সামনে সাহস দেখাবো সেই যোগ্যতা আমার নেই। আমি শুধু আমার মনের কথাটা বললাম। যদি আপনি রাজি থাকেন তাহলে আপনার কাজ করে দিতে আমি প্রস্তুত, আর যদি রাজি না থাকেন তাহলে সমস্যা নেই, আমি ফিরে যাব। জিসান হতবাক হয়ে গেল আহনাফের কথা শুনে। সে একটু হলেও বুঝতে পেরেছে যে সে এমন সাদামাটা দেখতে হলেও তার বিচক্ষণতা অনেক প্রখর। জিসান কিছুক্ষণ ভেবে তারপর রাজি হয়ে যায়। আহনাফ আমতামতা করে বলল, আপনারা বড়লোক মানুষ, আমি চাই না আপনাদেরকে কোনোভাবে ঠকাতে কিংবা প্রতারণা করতে। একটা শর্তনামা দলিল হলে সেখানে স্বাক্ষর করে ডিল ফাইনাল করা বেস্ট অপশন বলে মনে হচ্ছে। জিসান না বোধক জবাব দিলে আহনাফ আবারও ফিরে যাওয়ার কথা বলে। জিসান বাধ্য হয়ে একটি দলিলে স্বাক্ষর করে 2 কপি করে নেয়। একটি আহনাফ তার নিজ হাতে নিয়ে ছবি তুলে রেখে কোথাও কোথাও সেন্ড করে সেভ করে রেখে দেয়। আহনাফ শুরুতেই জানায়, পরিচয় দেওয়ার আগে আমি জানতে চাই সেই মেয়েকে খোঁজ করার কারণ কি। জিসান রেগে চেয়ার ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে, আপনার কাজ শেষ করে আপনি চলে যাবেন। এখানে এত হিস্টোরি জানার কি আছে? এখন তো আমার একে অপরের পার্টনারের মতো কথাই বলছি, তাই না? আর বলবেন না ভাই, আজকে আমাকে কি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যে ফেলে দিয়েছিল বলে বোঝানো সম্ভব নয়। বুঝলাম মেয়েটি নিজেকে যতটা চালাক ভাবে ততটা বোকা। কে বলেছে বোকা? ওই মেয়েটা অনেক চালাক।
একে একে দুইবার পালিয়েছে আমার হাত থেকে। একবার যদি হাতের মুঠোয় পেয়ে যাই না, তাহলে তার সব চালাকি উধাও করে দেব। আহনাফের প্রশ্নবোধক চাহনিতে জিসান আবারও একটা সিগারেট ধরিয়ে বলতে শুরু করে, মেয়েটিকে আমার কার্ড নিয়ে পালিয়েছে। আহনাফ অবাক হয়ে জিজ্ঞাসা করে, ব্যাস, শুধু কার্ড? আচ্ছা, আপনার কার্ড পেয়ে গেলে মেয়েটির সাথে আপনার লেনদেনা কি শেষ? শেষ। সিগারেটের গন্ধে আহনাফের অবস্থা খুব খারাপ হতে লাগলো। সহ্য করতে না পেরে আহনাফ উঠতে বলল, আচ্ছা তাহলে আমি যাই, আবার সময় করে আসবো। আরে, আপনি তো আমাকে কিছুই বললেন না। আপনার কাজটা ইম্পর্টেন্ট, আপনার শুধু কাজ হওয়া চাই, আর আপনার কাজ আমি করছি, সো আপনি চিন্তামুক্ত থাকুন। এই বলে আহনাফ উঠে চারিদিকে ভালো করে চোখ বোলাতে শুরু করে। একটু এগিয়ে হাঁটতেই পাশের একটা সাইডে আহনাফ দেখে সেই লোকটিকে বেদম প্রহার করা হচ্ছে। খুব মারাত্মক করুণ দৃশ্য। লোকটির চোখে পানি থাকলেও মুখে কোনো শব্দ নেই। আহনাফ দৌড়ে গিয়ে লোকগুলোর হাত থেকে বেল্টগুলো ছিনে নেয়। একটু রাগান্বিত হয়ে বলে, আপনার কি মানুষ নাকি পশু? আপনার বাবার বয়সের উনি তো আপনার বাবার মতোই। ওনার জায়গায় আপনাদের বাবা থাকলে কি আপনারা এমন কাজ করতে পারতেন, নাকি সহ্য করতে পারতেন? লোকগুলো মাথা নিচু করে জবাবে বলে, আমাদেরকে এই জন্যই নিয়োগ করা হয়েছে, এই লোককে শাস্তি দেয়াই আমাদের কাজ। কোনো রকম ছাড় দিলে আমাদেরকে শাস্তি পেতে হয়। কে নিয়োগ করেছে আপনাদেরকে? আমির চৌধুরী স্যার। তবে এই এরিয়ার সবকিছু জিসান চৌধুরীর কথাতেই হয়। আহনাফ লোকটির পিঠের দিকে তাকিয়ে দেখে পিঠে অসংখ্য দাগ আর দাগ। এই পিঠে কত শত আঘাতের চিহ্ন রয়েছে, গুণে শেষ করা যাবে না। কি নির্মম হৃদয়ের মানুষ তারা, আল্লাহ ভালো জানেন। এত অত্যাচার করার কারণ কি? আহনাফ লোকটির হাতের বাঁধন সাবধানে খুলে আলতো করে একটা চেয়ারে বসে বলে, আপনার চিকিৎসার প্রয়োজন, আপনি রাজি থাকলে আমি আপনার চিকিৎসার ব্যবস্থা করতে পারি। লোকটি কান্না করতে করতে বলে, নিত্যদিন ওই ওষুধ সেবন করে আমি অভ্যস্ত বাবা, একটু পরেই ঠিক হয়ে যাব। তুমি ভাবছো আমি তাহলে এত কান্না করছি কেন? তোমাকে দেখে কান্না করছি। এই 11 বছরে এই জায়গায় তোমার মতো ছেলের কদম এখনো পড়তে দেখিনি। তোমার আগমনে মনে হচ্ছে খুব শীঘ্রই এই জায়গা শান্তির বাগিচায় পরিণত হবে। আমার স্বপ্ন সত্যি হতে আর বেশি দিন বাকি নেই। আমি এখন মরে গেলেও আমার কোনো আফসোস নেই বাবা, কোনো আফসোস নেই। এখন বলো, তুমি কান্না করছো কেন? লোকটির কথা শুনে আহনাফ নিজের চোখের দিকে দেখে, সত্যি সে তার নিজের অজান্তেই কান্না করছে। কিন্তু কেন? আহনাফ কিছু বলার আগেই পেছন থেকে জিসান বলে, আরে আপনি এখানে কি করছেন? লেট হয়ে যাচ্ছে, চলুন। আহনাফ উঠে দাঁড়িয়ে বলে, কি ভাই, আজব তো, এই লোকটা অসুস্থ, আপনি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ দেখেছি তো, আমি কি করতে পারি? তার চিকিৎসার প্রয়োজন, আপনি তাকে ডাক্তার দেখাবেন। তাকে ডাক্তার দেখাতে হলে ডেডের কাছ থেকে পারমিশন নিতে হবে। কোনো কিছু করতে গেলে তো অনুমতি নিতে হয় না, তাহলে এখন কেন নিতে হবে? কেননা ড্যাডের করা নির্দেশ এটাই। আমি কি করে তার নির্দেশ উপেক্ষা করি? বাহ, আপনি এখানকার সবার রাজা, আর আপনি এই কথা বলছেন? জিসান খুব রেগে শেষ পর্যন্ত লোকটির চিকিৎসা ব্যবস্থা করলেন। আহনাফ আর ওই লোকটির কাছে যেতে পারেনি, তবে দূর থেকে চোখাচোখি হয়েছিল অনেকবার। প্রতিবারই লোকটির চাহনিতে ছিল কৃতজ্ঞতার আর তৃপ্তির চাহনি। আহনাফের চোখে ছিল সম্মাননা। এবার আহনাফ জিসানের গাড়ি করেই বের হয়েছে। এবার আর তার চোখ বাঁধা হয়নি। আহনাফ জিসানকে প্রশ্ন করে, এখানকার সবাই আপনাকে বস বলে মান্য করে, তাই না? হ্যাঁ। আপনি কি নিশ্চিত যে তারা আপনাকে মন থেকে বস বলে মান্য করে? কেন করবে না? অবশ্যই করতে হবে। আমার তো এমন কিছু মনে হলো না। প্রতিটি কর্মচারীদের মনে কেমন বিষণ্ণতার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। জানেন সত্যিকারের বস কেমন হয়? সত্যিকারের বস তো সবার সামনে সামনে থাকার সাথে সাথে গোপনেও সবার হৃদয়ে বসবাস করে। বসের জন্য নিজের জীবন উৎসর্গ করতে দ্বিতীয়বার ভাবে না। সম্মান ভক্তির সাথে সাথে ভালোবাসার ভাণ্ডারও উজাড় করে দেয়। আপনার কি এমন কোন একজন কর্মী আছে? ভেবে দেখুন তো। জিসান দীর্ঘশ্বাস ছেড়ে বলে, হয়তো না, আসলে আমি এভাবে কখনো ভেবে দেখিনি। আহনাফ চলে যাওয়ার পর জিসান ভাবনায় পড়ে যায়। আহনাফকে সে পাগল ভেবেছিল, কিন্তু তার প্রতিটি কথাই ছিল যুক্তিযুক্ত। কেমন বিচক্ষণতার সাথে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করছে সে। আহনাফ বাসায় পৌঁছে বিছানায় শুয়ে পড়ে। খুব ক্লান্ত লাগছে। প্রাণপণে ছুটে আসে জান্নাত। রুমে এসে সাথে সাথে চোখ বন্ধ করে নেয়। জান্নাতকে দেখে আহনাফ লাফিয়ে উঠে তাড়াতাড়ি গায়ে চাদর জড়িয়ে নেয়। রেগে চেঁচিয়ে বলে, কোন আক্কেল জ্ঞান আছে নাকি আপনার? হ্যাঁ, এতবার নিষেধ করার পরও কেন যখন তখন রুমে ঢুকে পড়েন? তোমাকে দেখতে এসেছিলাম, তুমি ঠিক আছো? ঠিক থাকবো কিভাবে? সব অশান্তির মূল গোড়া তো আপনি।
জান্নাত আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় তার কান্নার আওয়াজ ঠিকই আহনাফের কান পর্যন্ত এসে পৌঁছালো। মেয়েটি হয়তো কষ্ট পেয়েছে আহনাফের কথায়, পেলেই তো ভালো। আহনাফ পুনরায় আবার শুয়ে পড়ে বিছানায়। কয়েক মিনিট যেতে না যেতেই দিয়ার চেঁচানো মাখা আওয়াজ ভেসে আসতে শুরু হলো। আহনাফ কিছু বুঝতে না পেরে ধমকিয়ে উঠে দরজার সামনে গিয়ে দেখে জান্নাত বাসা থেকে বেরিয়ে যাচ্ছে, খুব কান্না করছে। দিয়া জাফরিন বারবার জিজ্ঞাসা করছে কি হয়েছে, কি হয়েছে, কেন এমন করছে। তাদের উত্তরে জান্নাত বলছে, দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন, আমি আর কারোর কষ্টের কারণ হতে চাই না, তাই চলে যাচ্ছি। আহনাফের নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে। পরিবারবিহীন মেয়েটিকে এভাবে কষ্ট দেওয়া উচিত হয়নি। অনেক কষ্টে জান্নাতকে ফিরিয়ে রাখা হলো, কারণ সবাই ভালো করে জানে জান্নাতে যাওয়ার মতো কোনো জায়গা নেই। সন্ধ্যা গড়িয়ে আসলে আহনাফ চোরের মতো গুটিগুটি পায়ে সবখানে দেখতে থাকে। যে যার মতো আছে, কিন্তু জান্নাত কোথাও নেই। বেলকনিতে আছে ভেবে একটি বাহানা করে জাফরিনের রুমে ঘুরে আসে। সেখানে না পেয়ে তার মায়ের রুমে যায়। সেখানেও না পেয়ে সোজা ছাদে চলে যায়। ছাদে একা দাঁড়িয়ে আছে জান্নাত, আকাশের দিকে তাকে এখনো কান্না করছে। আহনাফ ধীর পায়ে জান্নাতের কাছে একটু গিয়ে গলা খাকরি দেয়। একটু কথা বলা যাবে? কোনো উত্তর আসে না, তাই আহনাফ আবারও বলে, আসলে আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলিনি। আপনি সবসময় বিরক্ত করতে থাকেন, সেটা উদ্দেশ্য করে কথাটা বলেছিলাম। অ্যাকচুয়ালি আই এম সো সরি, প্লিজ এবার মতো ক্ষমা করা যায় না? আমি কখনো এভাবে কথা বলবো না, সত্যি বলছি। জান্নাত কোনো উত্তর না দিলেও তার কান্নার গতিবেগ যেন আরও বেড়ে গেল। ফুপিয়ে কেঁদে ওঠে। জান্নাত আহনাফের দিকে ফিরে আচমকা আহনাফকে জড়িয়ে ধরে। প্রচণ্ড কাঁদছে জান্নাত। মেয়েটি এমন একটা কাণ্ড করে বসবে আহনাফ ভাবতেও পারেনি। জান্নাত কাঁদতে কাঁদতে বলে, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। জাফরিনকে যেভাবে তুলে নিয়ে গিয়েছিল, আল্লাহ সহায় হয়েছেন বলে ফিরে পেয়েছি। এই জমের সাথে তুমি সঙ্গ দেখা করতে গিয়েছ, কতটা ভয় ছিলাম আমি। যদি তোমার কিছু হয়ে যেত তাহলে হয়তো মরে যেতাম। বাসে এসেছ শুনে নিজেকে আটকিয়ে রাখতে পারিনি, তাই ছুটে গিয়েছিলাম। কথাগুলো বলে জান্নাত আবারও কাঁদতে থাকে। আহনাফের শার্টের অবস্থা পুরো খারাপ করে ফেলেছে নাকের পানি চোখের পানি দিয়ে। আহনাফের থেকে জান্নাতকে সরিয়ে দাঁড় করিয়ে আহনাফ বলে, আই এম সরি। আর মাথা থেকে সব ধরনের আজে বাজে চিন্তা বাদ দিয়ে ফেলবেন। অন্য পরপুরুষকে নিয়ে চিন্তাভাবনা করা গুনাহের কাজ। এটুকু বলেই আহনাফ অনহন করে নিচে চলে আসে। রুমে গিয়ে দরজা বন্ধ করে রাগে গজগজ করতে করতে বলে, পেয়েছেটা কি? কত বড় স্পট ধরে আমাকে জড়িয়ে ধরলো, আবার কি বলল আমাকে ভালোবাসে। বুঝলাম না এত ভালোবাসা উদয় হয় কোথা থেকে। কখনো অন্য ছেলের জন্য, কখনো আমার জন্য। আল্লাহ পানা চায় এমন ভালোবাসা থেকে, পানা চায় এমন মেয়ের থেকে। রাগে শার্ট খুলে ছুঁড়ে ফেলে দেয়, এই শার্ট আর জীবনও পরব না। দরজায় নক করা শুনে তাড়াতাড়ি আরেকটা শার্ট পরে দরজা খুলে দিল। জাফরিন রুমে ঢুকতে ঢুকতে বলল, কি খবর ভাইয়া? খবর হলো তুমি নাকি জিসানের কি কার্ড নিয়ে পালিয়ে এসেছো। এই সামান্য কার্ডের জন্য এত তোলবার শুরু করেছে। দেখি কার্ডটি নিয়ে আসো। জাফরিন তাড়াতাড়ি করে তার রুমে গিয়ে কার্ড নিয়ে হাজির। জাফরিনের চেহারা রহস্যজনক হয়ে আছে। আহনাফ বরুচে জিজ্ঞাসা করে, কি হয়েছে? জাফরিন কার্ড এগিয়ে দেয়। আহনাফ কার্ড হাতে নিয়ে চোখ বুলিয়ে বলে, কারবার করছো কি? পুরো আইডি কার্ড নিয়ে চলে এসেছো? বেচারা তো হন্যে হয়ে খুঁজবেই। তখন তাড়াহুড়ো করে এটা পেয়ে এটাই নিয়ে এসেছি। বিশ্বাস করো, আমি একদম খেয়াল করিনি এটা কিসের কার্ড। আহনাফ সেই লোকটির পাশে বসে আছে। লোকটি কেন যেন আহনাফকে বারবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আহনাফ লোকটির চোখে চোখ রেখে বলল, চাচা, আপনার এখানে থাকার কারণ কি? কাজের অভাবে এসে থাকলে আমার সাথে আসুন, আমি কাজ খুঁজে দিব। শুধু শুধু এখানে কষ্ট পাওয়ার মানে হয় না। লোকটি জোরপূর্বক হাসি দিয়ে বলল, এই কথার মুগ্ধ উচ্চারণ করো না, না হয় আমির চৌধুরী তোমার অস্তিত্ব মিটিয়ে দিবে। আহনাফ দীর্ঘ একটা শ্বাস ছেড়ে বলে, তা তো কবেই দিয়েছে। আচ্ছা, আপনি এমন কেন বলছেন, একটু খুলে বলবেন? লোকটি মাথা নেড়ে না বলল। তারপর আহনাফের কাঁধে হাত রেখে বলল, কিছু কথা অব্যক্ত থাকাটা অনেক ভালো। তবে শোনো, তোমার কাছে জিসান চৌধুরী যে মেয়ের সন্ধান চেয়েছে, সে মেয়ের পরিচয় তাকে দিও না। আহনাফ বেশ অবাক হয় লোকটির মুখে অব্যক্ত শব্দটি শুনে। বুকের মাঝে দহনের ঢেউ বয়ে গেল। লোকটির দিল খুব পরিষ্কার, কথা দ্বারা স্পষ্ট বোঝা যায়। আহনাফ মাথা কাত করে আচ্ছা বলে। আহনাফ উঠে পুরো জায়গা ভালো করে দেখতে থাকে। জিসান এই মুহূর্তে এখানে নেই বলে আহনাফ এখানে এসেছে। উদ্দেশ্য তার বাবার সন্ধান বের করা।
কিন্তু কিভাবে শুরু করবে সেটাই ভেবে পাচ্ছে না। সময় অতিবাহিত হতে হতে কখন যে ঘন্টা চলে গেল টেরই পেল না আহনাফ। পরিবেশটা কেমন থমথমে ভাব হয়ে গেছে। আহনাফ এতক্ষণে বুঝতে পারে, এগিয়ে গিয়ে গ্যারেজের ভিতরে লক্ষ্য করে একজন মধ্যবয়স্ক লোক খুব চেঁচিয়ে সবাইকে কথা শোনাচ্ছে। লোকটির পোশাকের ধরন দেখে মনে হচ্ছে তিনি আমির চৌধুরী, এই সেই ব্যক্তি যিনি আহনাফের বাবাকে লুকিয়ে রেখেছে। কথাটা ভাবতেই তার রাগ, ক্ষোভ, জেদ, দুঃখ, কষ্ট সব সংমিশ্রণে একাকার হয়ে যাচ্ছে। হাত মুষ্টিবদ্ধ রেখে দাঁতে দাঁত চেপে সহ্য করে আছে আহনাফ। সেদিন পেছন থেকেই ফিরে চলে আসে আহনাফ। আহনাফ সোজা আদিবের কাছে যায়। এতদিন পর অফিসে আহনাফের আগমন দেখে সবাই রীতিমতো অবাক হয়েছে। অন্য সময় আহনাফ সবার সাথে কথোপকথন করে তারপর আদিবের কাছে যায়, কিন্তু আর সোজা আদিবের কেবিনে চলে যায়। সালাম বিনিময় করেই ছলছল চোখে আদিবকে প্রশ্ন করে, মামা, তুমি সব কিছু জেনেও কেন বাবার খোঁজ করনি? বাবাকে ফিরিয়ে আনার চেষ্টা করনি কেন? আদিব অবাক হয়ে ইনোসেন্ট ফেস করে জিজ্ঞাসা করে, কি বলছো এসব? মামা, আমি সব কিছু জানি, তবুও কেন লুকানোর চেষ্টা করছো? আদিব মুখটা মলিন করে বলে, তোমাদের প্রাণের ভয় বাবা। আমির চৌধুরী সফওয়ানকে এভাবে সবার সামনে থেকে গায়েব করেছে তোমাদের করতে তার বা হাতের খেলা। যখন প্রথম প্রথম তোমার বাবার এই অফিস সামলাতে শুরু করি তখন বেশ হিমশিম খাচ্ছিলাম, কেননা এর আগে আমি এত এত কাজের চাপ কখনো নেইনি। তোমার বাবা সবসময় কাজ সামলে রাখত, এই জন্য কখনো এমন কাজের অভিজ্ঞতা অর্জন করা হয়নি। অনেকদিন সবকিছু বন্ধ থাকা অনেক পিছিয়ে পড়ে যাচ্ছিলাম, কিন্তু নতুন করে সব শুরু করি। তখনকার কথা, আমি অনেক ভেবে সফওয়ানের খোঁজ করার চেষ্টা চালাই সবার অগোচরে, কিন্তু আমির চৌধুরী আমাকে এসে থ্রেট দিয়ে বলে দেয়, সফওয়ানকে খোঁজার চেষ্টা করলে কিংবা সফওয়ানের গায়েব হওয়ার বিষয় ফাঁস করার চেষ্টা করলে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের প্রাণ যাবে, আর যদি সফওয়ানকে ভুলে যাই তাহলে সেও আমাদের পরিবারকে ভুলে যাবে। আমি তার কথায় অনেক ভয় পেলেও তার কথার উপেক্ষা করে আবারও সফওয়ানের খোঁজ করি। আমির চৌধুরী তাবাসসুমকে কিডন্যাপ করে নিয়ে আটকে গেল। তার এমন ভিডিও আমার কাছে আসলে আমির চৌধুরীর সতর্কে অ্যাকসেপ্ট করি। আহনাফ, বিশ্বাস কর, তখন এটা করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না রে। সেদিন হয়তো তাবাসসুমের প্রাণ যেত, তারপর তোমার, তারপর জাফরিনের। আমি কি করে তা হতে দিতে পারি? নিরুপায় হয়ে আমি চুপ হয়ে গিয়েছি। আমি অনেক চেয়েছিলাম দিয়ার ভালোবাসা দিয়াকে ফিরিয়ে দিতে, কিন্তু আমি পারিনি। আহনাফ কাঁদছে, মুখ চেপে হু হু করে কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে। অনেকক্ষণ কান্নার পর চোখের পানি মুছে বলে, আর চুপ করে থাকা যাবে না। আমির চৌধুরীর সাথে আমি মোকাবেলা করব, ইনশাল্লাহ। আমি ওনাকে হারে হারে বুঝিয়ে দিব ক্ষমতার মালিক সে নয়, ক্ষমতার মালিক স্বয়ং আল্লাহ তাআলা। এই ব্যাপারে কেউ সাহায্য করুক বা না করুক, আল্লাহ তাআলা নিশ্চয়ই করবেন। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। এই বলে আহনাফ অফিস থেকে বেরিয়ে পড়ে। আদিব এক পলকে আহনাফের যাওয়ার পানে তাকিয়ে থাকে। আদিব মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আদিবের ফোনে সাথে সাথে একটা মেসেজ আসে। আহনাফের মেসেজ। আহনাফ লিখেছে, এই বিষয়ে বাসার কাউকে কিছু বলতে না। আহনাফ টিউশনিতে থাকা অবস্থায় জিসানের কল আসে। কল রিসিভ করতেই জিসান বলে ওঠে, আপনি নাকি আমার সাথে দেখা করতে এসেছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। আপনি ছিলেন না, তাই চলে এলাম। আপনি এখন আসতে পারেন, আমি এখানেই আছি। আচ্ছা, ঠিক আছে। আহনাফ একটু তাড়া করেই বের হয়ে পড়ে। টেবিলের দুই প্রান্তে দুজন চুপ করে বসে আছে। প্রথমত জিসান আহনাফকে জিজ্ঞাসা করে, আইডি কার্ড কোথায়? আহনাফ বলে, গতবার আপার সময় এনেছিলাম, এবার তাড়াহুড়ো করে আসতে গিয়ে শার্ট অন্যটা পরে এসেছি। জিসান রেগে গেল। আহনাফ শান্ত গলায় বলে, প্লিজ আমার সাথে রাগ করবেন না, আমি মোটেও অযথা রাগ পছন্দ করি না। দেখুন, আমি পারি রাগ করতে, চেঁচিয়ে বলতে, তখন কেন ছিলেন না? কিন্তু আমি তা করিনি, কেননা আমি জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই ক্রোধ হলো জাহান্নামের একটি জ্বলন্ত কয়লা। তোমার ক্রোধ থেকে সাবধানে থাকবে, কারণ ক্রোধ মানুষের সন্তানের অন্তরে আগুন জ্বালিয়ে দেয়। তোমরা কি দেখো না, কেউ ক্রুদ্ধ হলে কিভাবে তার দুই চোখ লাল হয়ে যায় এবং ঘাড়ে রক ফুলে যায়? সুতরাং তোমাদের কেউ নিজেদের মাঝে ক্রোধ অনুভব করলে শুয়ে পড়বে এবং মাটির সাথে লেপ্টে যাবে। ইনজিল গ্রন্থে লিখিত আছে, হে আদম সন্তান, তুমি যখন ক্রুদ্ধ হবে তখন আমাকে স্মরণ করবে। আমি যখন ক্রুদ্ধ হব তাহলে তখন তোমাকে স্মরণ করব। আমার সাহায্যের প্রতি সন্তুষ্ট হও, কারণ তোমার জন্য আমার সাহায্য তোমার সাহায্য অপেক্ষা অধিক উত্তম। কোন এক ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছিল, মানবতা কি? উত্তরে তিনি বলেন,
ধন সম্পদ থাকা সত্ত্বেও বিনয়ী থাকা, ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করে দেয়া, দান করে খোটা না দেয়া, যে ব্যক্তির মাঝে এই গুণগুলো বিদ্যমান থাকে সেই হয় আসল মানব। সঠিক সময় সঠিক কাজে ক্রোধ দেখানো স্বাভাবিক হলেও ক্রোধ সবসময়ের মতো খারাপ একটা বৈশিষ্ট্য। জিসান পুরো চুপ হয়ে গেল আহনাফের কথা শুনে। আহনাফ খুব ভালো করে বুঝতে পেরেছে তার বলা কথাগুলো সঠিক জায়গায় গিয়ে তীরের মতো লেগেছে। এতটুকু বোঝা যাচ্ছে জিসানের ভেতরে ভেতরে কিছু হলেও ইনসানিয়াত লুকায়িত আছে। নিস্তব্ধতা ভেঙে আহনাফ জিজ্ঞাসা করে, এবার বলুন, আপনি কোথায় গিয়েছিলেন? শান্ত কণ্ঠে জিসান জবাব দেয়, সেই রোডে। এতটুকু শুনে আহনাফের ভেতরে কম্পন শুরু হয়। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করে, তারপর কি হলো সেখানে? ওই মেয়েটিকে পেয়ে গিয়েছিলাম। মেয়েটি ধীর পায়ে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। মেয়েটি আসার আগে আমি প্রায় ঝড় বই দিয়েছিলাম। মেয়েটিকে দেখে মনে হলো মেয়েটার মনে কোনো প্রকার ভয় কাজ করছে না। এমন সাহস আমি জীবনেও কোনো ব্যক্তির মাঝে দেখিনি। জীবনে আমার সামনে যত লোকের এন্ট্রি ঘটেছে সবাই আমাকে জমের মতো ভয় পেত, থরথর করে কাঁপত। তাই বিষয়টা আমাকে খুব ভাবিয়ে তুলেছে। মেয়েটি শান্তভাবে তার চোখের সামনে থেকে চোখের পর্দাটুকু সরিয়ে আমার চোখে চোখ রেখে বলে, আমি সেই মেয়ে যাকে আপনি হন্য হয়ে খুঁজে চলেছেন। এখন আপনার সামনে আমি স্বয়ং দণ্ডায়মান। বলুন, কি কেন খোঁজ করছেন? আমি পুরো বোবা হয়ে গেছি ততক্ষণে, যেন কোনো অদৃশ্য শক্তি আমার বাকশক্তি কেড়ে নিয়েছে। আমি অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম ওই মেয়েটার দৃষ্টিতে। জানি না কি লুকিয়েছিল তার চাহনিতে। ওই মেয়ের পরিচয় পাওয়া কিংবা ওই মেয়েকে সামনে পাওয়া আমার এক প্রকার জেদ ছিল। এখন এমন হয় ওই মেয়ের অপেক্ষায় আমি জনম জনম কাটিয়ে দিতে পারবো। হাজারবার আমার পরিচয়পত্র হারাতে পারবো। নিজের মনের বিরুদ্ধে প্রচণ্ড রাগ হলো। ফিরে চলে এলাম, কিছুই বললাম না, করলামও না। এখন এখানে এসেও স্বস্তি পাচ্ছি না। জিসানের কথায় আহনাফের কেমন রিয়্যাক্ট করা উচিত তার জানা নেই। জিসান একটা সিগারেট ধরিয়ে লম্বা একটা টান দিয়ে ধোয়া উড়িয়ে আবারও বলে ওঠে, আপনি চুপ করে আছেন কেন? আহনাফ আমতা আমতা করে বলে, আপনার কাঠ কীভাবে ওই মেয়ে নিল সেটাই ভাবছি। জিসান অট্ট হাসিতে ফেটে পড়ে। সিগারেট দুই ঠোঁটের মাঝখানে রেখে লম্বা একটা টান দিয়ে ধোয়া ছাড়িয়ে একে একে বলতে শুরু করে, ফ্ল্যাশব্যাক। আহনাফের কাশি শুরু হয়ে গেছে এতক্ষণে। সিগারেটের গন্ধে আহনাফ অভ্যস্ত নয় বলেই অবস্থা। দম বন্ধ করে রাখতে রাখতে পুরো চেহারা লাল হয়ে গেছে। জিসান জিজ্ঞাসা করে, কি ভাই, সিগারেটের ধোয়া অভ্যস্ত নন? আহনাফ তার মুখে নকল হাসি এনে বলে, না ভাই, আমিও আমার বাবা মায়ের একটি ছেলে। আমাদের ধন সম্পদের কমতি নেই। বিলাসিতার জীবনযাপন করার অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমার অতি সাধারণভাবে জীবনযাপন করি। এই মুহূর্তে আমি জীবিত আছি, সুস্থ সবল আছি, কিন্তু বাসায় জীবিত ফিরতে পারবো এমন নিশ্চয়তা আমি দিতে পারবো না। সুস্থ সবলভাবে আমার আজকে দিনটা শেষ হবে সেই নিশ্চয়তা আমিও দিতে পারবো না। যে জীবনে নিশ্চয়তা নেই সে জীবনকে পাপের বোঝা দিয়ে বোঝাই করার অধিকার আমার নেই। ভাই, জীবনটা খুব সুন্দর যদি তা সঠিকভাবে পরিচালনা করতে পারি। ইসলামের বিধি মেনে চললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আঁকড়ে ধরেও জীবনে অনেক এনজয় করা যায়। আমিও সেভাবে এনজয় করার চেষ্টা করি। জিসান নির্বিকার হয়ে তাকিয়ে থাকে আহনাফের দিকে। ছেলেটা খুব সুন্দরভাবে কথা গুছিয়ে বলতে পারে। যদিও জিসান কখনো ইসলাম নিয়ে ঘাটাঘাটি করেনি, না কখনো মান্য করেছে। হঠাৎ দমকা হাওয়ার মতো ইসলামের হাওয়া জিসানের কর্ণে পৌঁছে যাওয়ায় এক অন্যরকম অনুভূতি হচ্ছিল জিসানের মনে। আহনাফ উঠে চারিদিকে তাকিয়ে পেছনের দিকে ফিরে ওই দিনের লোকটাকে দেখে। আহনাফের মুখে মুচকি হাসি ফুটে ওঠে। আহনাফ খুব আন্তরিকতার সাথে সালাম দিয়ে এগিয়ে যায় লোকটির কাছে। লোকটি জিসানের উপস্থিতির কারণে ভয়ে ভয়ে আহনাফকে এড়িয়ে যেতে থাকে। আহনাফ বিষয়টি বুঝতে পেরে লোকটি আশ্বাস দিয়ে বলে, আপনি কি কোনো কারণে ভয় পাচ্ছেন? লোকটি মাথা নিচু করে মাথায় না বলে। আহনাফ এসে বলে, তাহলে তো সংকোচ বোধ করছেন কেন কথা বলতে? লোকটি আর চোখে জিসানের দিকে তাকায়। এতে জিসান কিছুটা লজ্জা পায়। আহনাফ জিসানের দিকে ফিরে বলল, কি ভাই, আপনি তো দেখছি বাঘের বাচ্চা। জিসান সিগারেটের শেষাংশ মাটিতে ফেলে পা দিয়ে ফিসিয়ে বলে, এটা এখানকার রুলস। আহনাফ প্যান্টের পকেটে দুহাত গুজে বলে, আমার জানা মতে এই ব্যক্তির রুলস অনেকটা আলাদা। আমি সকালে যখন এসেছিলাম তখনও শুনেছিলাম আপনার বাবা অনেক শাসি গিয়েছে এই ব্যক্তির বিষয়ে। এমনটা কেন? সেটা ড্যাড সিক্রেট রেখেছেন, আমি কখনো জানতে চাইনি।
আচ্ছা বুঝলাম, তো এই ব্যক্তিকেও তো জিজ্ঞাসা করতে পারতেন। না, করিনি। আহনাফ আর কথা বাড়ালো না। আহনাফ জিসানের থেকে বিদায় নিয়ে রওনা হয়ে যায়। জিসান আহনাফকে পেছনে পেছনে হাঁটা শুরু করে। জিসান গাড়ির কাছে এসে গার্ডকে ডেকে বলে দেয়, সফওয়ানকে বলে দিস কালকের সম্পূর্ণ কাজ সে করবে। আহনাফ থমকে দাঁড়ায় সফওয়ান নাম শুনে। ঘাড় ঘুরিয়ে তাকায় সফওয়ান নামক ব্যক্তিটিকে দেখার জন্য, কিন্তু সে ব্যর্থ। আহনাফ বাসায় ফিরে উতলা হয়ে গেছে। ছটফট করে এদিক সেদিক ছোটাছুটি করছে। কি করবে? কে সেই ব্যক্তি? আজাদ হোসেন এবং দিয়া আহনাফের রুমে এসে হাজির। আহনাফ চমকে ওঠে তাদেরকে দেখে। দিয়া এগিয়ে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোর? এত ঘেমে আছিস কেন? আহনাফ দাঁত কেলিয়ে এসে বলে, কিছু না আম্মু, টিউশনি থেকে ফিরছিলাম তো, এই জন্যই হয়তো। আচ্ছা, তা বস এখানে। তোর নানা ভাই তোর সঙ্গে কথা বলতে চাচ্ছেন। আহনাফ একটু আতকে ওঠে। ভয়ার্ত দৃষ্টিতে আজাদ হোসেনের দিকে তাকায়। আজাদ হোসেন মিটমিট করে হাসছেন। এই হাসিতে কোনো রহস্য লুকিয়ে নেই। আহনাফ একবার তার মায়ের দিকে তাকায়। দিয়ার মুখেও হাসি রেখা ফুটে আছে। আহনাফ শ্বাস ছেড়ে বিছানায় বসে। আজাদ হোসেন এবং দিয়া বিছানায় বসে। আজাদ হোসেন শান্ত গলায় বলতে শুরু করে, অনেক আশা নিয়ে এসেছে আমরা, আশা করি আমাদের কথা মান্য করবা। আহনাফ চিন্তিত হয়ে বলে, কি হয়েছে নানা ভাই, খুলে বলো আমাকে। বলছি, আমি তোমার আম্মু তোমার মামা সহ সিদ্ধান্ত নিয়েছি তোমাকে বিয়ে দেব। পাত্রী আমাদের দেখা হয়ে গেছে, চাইলে তুমিও দেখে নিতে পারবে। যদি তোমার অমত না থাকে তাহলে সামনের সপ্তাহে আমরা একটা ব্যবস্থা করব। আহনাফ একটু নড়ে চড়ে বসে বলে, কি বলছো এসব? আমি এখনো পড়াশোনা করছি, প্রতিষ্ঠিত হয়ে দাঁড়াতে আমার এখন অনেক বাকি, আর তোমরা এখনই আমাকে কুরবানি করতে চাচ্ছ। দিয়া চোখ বড় বড় করে নাক ফুলে বলে, হ্যাঁ করতে চাচ্ছি। আল্লাহর রহমতে আমাদের কোনো দিক দিয়ে কম আছে শুনি যে তোর প্রতিষ্ঠিত হতে হবে? আহনাফ শুকনো একটা ঢোক গিলে ছোট্ট করে প্রশ্ন করে, মেয়েকে? আজাদ হোসেন দাঁত কিলি হেসে বলে, আমাদের জান্নাত। নাম শুনেই আহনাফ জোরে জোরে কেসে ওঠে। দিয়া উঠে আহনাফের হাতে পানির গ্লাস এগিয়ে দেয়। আহনাফ কাপা কাপা হাতে পানির গ্লাস উঁচু করে ধরে পানিতে চুমুক দেয়। বেচারার অবস্থা খুব খারাপ, পারে না কেঁদে বলে, ছেড়ে দে মা কাইন্দা বাচ্চি, তার কোরবানি হতে হবে সেটা শুনেই তার হার্ট বেরিয়ে আসার উপক্রম। তার উপর আবার ওই দুষ্টুমের পাল্লায় ফেলতে চাইছে। হসপিটালের বেড আগে থেকে তার জন্য ফিক্সড করে রাখতে হবে মনে হয়। জীবনটা এমনিতেই তেজপাতা হয়ে আছে, এখন তেনা তেনা হওয়া বাকি। আজাদ হোসেন বলতে শুরু করেন, মেয়েটি তার পরিবার হারিয়ে কেমন মনমরা হয়ে থাকে সবসময়। আমরা চেয়েছি তাকে নতুন একটি পরিবার উপহার দিতে, তাই এই সিদ্ধান্ত ঠিক করেছি। বেচারি কত কষ্টের মধ্যে দিয়ে দিন পার করে। আহনাফ মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলে, বেচারি, সে যে এতদিন আমার জীবনটাকে ছাড়খাড় করে রেখেছে সেই খবর যদি তোমাদের জানা থাকতো। আহনাফ চোখ মুখ কুচকে কাদার ভঙ্গিমা করে ওঠে। দুই হাত দিয়ে মুখ ঢেকে বলে, তোমাদের ভয়ে আমি তোমাদের কাছে নালিশ করিনি, জানতাম মেয়েটা এভাবেই ফাঁসাবে আমাকে। আজাদ হোসেনের ডাকে আহনাফ মাথা তুলে মলিন মুখে বলে, নানা ভাই, আমার জানা মতো সে রাজি হবে না, আমি তার অমতে তাকে বিয়ে করতে চাই না। আজাদ হোসেনের মুখের হাসির জোয়ার বইতে শুরু করে। খুশিতে আহনাফকে জড়িয়ে ধরে বলে, আমি জানতাম তুমি না করবে না, আমি অবশ্যই জান্নাতের সঙ্গে কথা বলে নেব। দিয়া আহনাফের কপালে আলতো করে চুমু খেয়ে রুম থেকে চলে গেল। আজাদ হোসেনও চলে গেল। আহনাফ একটা তৃপ্তির হাসি দিয়ে বিছানায় শুয়ে পড়ে। সে তো নিশ্চিত জান্নাত কখনো রাজি হবে না এই বিয়েতে, কেননা সে অন্য কাউকে ভালোবাসে। এখানে সে আশ্রয় নিয়েছে, সেই চোখ লজ্জায় সে আরো আগে রাজি হবে না। কি আনন্দ, আমার কাজটা সহজ করে দিয়েছে মেয়েটা। আহনাফ পুনরায় আবারও তার দিকে নিজের কাজে মন দেয়। ভাবতে ভাবতে সিদ্ধান্ত গ্রহণ করে, কাল সে কিভাবে কি করবে। সন্ধ্যা গড়িয়ে আসতে জিসান তার ড্যাডের অফিসে এসে হাজির হয়। জিসান আহনাফের করা প্রশ্নগুলো তার বাবাকে করে। আমির চৌধুরী অনেকটা অবাক হয়ে জিসানের মুখে এই প্রথম এমন প্রশ্ন শুনে। তবুও তিনি সবসময়ের মতো কোনো উত্তর দিতে সরাসরি নাকচ করে দেন। জিসান অতিরিক্ত রেগে গিয়ে সোজা বাসায় চলে আসে। মিসেস কোহিনুর একটু অবাক হন অসময় জিসানের বাসায় আসতে দেখে। তিনি এগিয়ে গিয়ে প্রশ্ন করেন, কি হয়েছে বাবা, তোমার শরীর খারাপ করছে নাকি? জিসান সোফায় ধপ করে বসে বলে, ওহ আম্মু, ডিস্টার্ব করো না তো, প্লিজ একা থাকতে দাও আমাকে। মিসেস কোহিনুর নীরবে রান্নাঘরের দিকে চলে যান। কিছুক্ষণ পর গরম গরম কফি এনে জিসানের সামনে হাজির করেন মিসেস কোহিনুর। শান্ত গলায় বলেন, কফিটা খেয়ে নাও, ফ্রেশ হয়ে গেলে মন হালকা হলেও ফুরফুরে হবে।
মাথা গরম করে কোনো কিছু সমাধান করা যায় না বাবা। মাথা ঠান্ডা করে ভাবো আর চেষ্টা করো। জেনে রেখো, তোমার চেষ্টার মাঝেই তোমার সফলতা লুকিয়ে আছে। জিসান কফির মগ হাতে নিয়ে তার রুমে চলে যায়। জিসান কফি শেষ করে শাওয়ার নিতে চলে যায়। মিসেস কোহিনূরের বলা প্রতিটি কথা ভাবতে শুরু করে। সমাধান কথাটা মাথায় আসতে জিসান তাড়াতাড়ি বেরিয়ে তার মাকে ডাকতে শুরু করে। বহুদিন পর তার মাকে সে ডেকেছে। অনেক রাত করে বাসায় ফেরা নিয়ে মিসেস কোহিনূরের অনেক কথা শুনিয়েছেন বলে জিসান রাগ করে কয়দিন কথা বলেনি। মিসেস কোহিনূর ছেলের ডাক শুনতেই হন্তদন্ত হয়ে ছুটে আসেন ছেলের রুমে। জিসানের কাছে গিয়ে মধুমাখা হাসি দিয়ে জিসানের পাশে বসেন। জিসান তার মায়ের কোলে মাথা রেখে শুয়ে তার মাকে প্রশ্ন করে, আম্মু, ড্যাডির সাথে কারোর কোনো বিশেষ শত্রুতা হয়েছিল কখনো? কথিত হয়েছে। হঠাৎ এমন প্রশ্ন করার কারণ কি? সফা নামক ওই বন্দি ব্যক্তির সাথে ড্যাডির কিসের শত্রুতা? সেটা তো অনেক পুরনো কাহিনী। তুমি কেন জানতে চাইছো? কারণ একমাত্র ওই ব্যক্তির সাথে আমার যত অত্যাচার করি আর কোনো ব্যক্তির সাথে তো করা হয় না। কিন্তু তিনি সবার থেকে অন্যরকম মানুষ। আমার মতে যাকে বলা হয় খুব ভালো একজন মানুষ। তুমি ঠিক বলেছ, উনি খুব ভালো একজন মানুষ। তিনি খুব বড় একজন সফল ব্যবসায়ী ছিলেন। তার টাকা পয়সা ধন দৌলত থাকা সত্ত্বেও তিনি অতি সাধারণভাবে জীবনযাপন করতেন। তিনি খুব সততার সঙ্গে বিজনেস করতেন। তো ড্যাড তখন সবেমাত্র কয়েক বছর হয়েছে বিজনেস শুরু করেছিল। তো ড্যাডের কিছুটা উন্নতি হওয়ার মূল কারণ ছিল অবৈধভাবে টাকা ইনকাম করা। দিনে তিনি এভাবে টাকা ইনকাম করার প্রবল লোভ পেয়ে বসে। বিজনেসের উন্নতির জন্য তোর ড্যাড সেই সফওয়ান সাহেবের সঙ্গে ডিল করতে চাইলে তিনি সরাসরি নাকচ করে দেন। তো ড্যাডের এতে অনেক লস হয়। তো ড্যাডের মাথায় যে চেপে বসে। প্রতিশোধের আগুন জ্বালিয়ে সড়ক অ্যাক্সিডেন্টে তার শাশুড়ির মৃত্যু ঘটায়। সফওয়ানের অফিসের ওনার হিসেবে নিযুক্ত ছিলেন আদিব হোসেন। তাকেও মারাত্মকভাবে আহত করেন। রক্ষা পায়নি সফওয়ান নিজেও, তাকেও গুরুতর আহত করেন। লোকজন নিয়ে হসপিটালে ভর্তি করালে সেখান থেকে উঠিয়ে নিয়ে আসেন। তিনি প্রথমে আমাদের বাংলোতে ছিলেন। সেখানে তখন আমরাও থাকতাম। আমি তখন খুব ডিপ্রেশন আক্রান্ত ছিলাম। তখন তোমার বয়স 11 কিংবা 12 বছর হবে। তুমি তোমার ড্যাডের সাথে এই বাসাতেই থাকতে। আমাকে সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহায়তা করেন সেই সফওয়ান। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তিনি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছেন, সঠিক পথ দেখিয়ে দিয়েছেন। নয়তো আজকে মিসেস কোহিনূরের অস্তিত্ব এই দুনিয়ার বুকে থাকতো না। যাই হোক, তারপর যখন সফওয়ান অনেকটা সুস্থ হয়ে ওঠে তখন আমি তোমার ড্যাডকে বলি তিনি যেন সফওয়ানকে ছেড়ে দেয় আর সব ধরনের অন্যায় কাজ ছেড়ে দেয়, একটা স্বাভাবিক লাইফস্টাইলে ফিরে আসে। আমার কথা তিনি রাখলেন না, বরং তিনি আমার প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠেন। তখন থেকে আমার আর তোমার ড্যাডের সম্পর্কের মাঝে ফাটল ধরে। সফওয়ান সেদিন তোমার ড্যাডের কাছে অনুনয় বিনয় করে ক্ষমা চেয়েছিলেন তার কোনো দোষ কিংবা অন্যায় না থাকা সত্ত্বেও। তোমার ড্যাড তখন পাথরের পরিচয় দিয়েছিলেন। সফওয়ান হাউমাউ করে কান্না করে তার থেকে ছাড়া পেতে চেয়েছিল। আর সেদিন তোমার ড্যাড সফওয়ানের নিকট শর্ত রেখেছিল, যে শর্ত হয়তো আজও সফওয়ান মেনে নিতে পারেনি। তাই হয়তো আজও সফওয়ান বন্দী। সফওয়ান হয়তো এতদিনে এই বন্দিত্ব জীবনকে আঁকড়ে ধরে গ্রহণ করে নিয়েছে। মিসেস কোহিনূরের গাল বেয়ে টপ টপ করে চোখের পানি ঝরে জিসানের কপালে পড়ে। জিসান এতদিনে বুঝতে পারে তার মায়ের লুকানো বেদনাগুলো। জিসানের মনের মাঝেও চিনচিনে ব্যথা করে ওঠে, কিন্তু কেন তার জানা নেই। তার মন বারবার সাক্ষী দিচ্ছে তার ড্যাড একজন ভুল মানুষ, তার ড্যাড ক্ষমা পাওয়ার যোগ্য নয়। কেন এমন সাক্ষী দিচ্ছে তার মন? জিসান তো তার ড্যাডের তার মায়ের চাইতে দ্বিগুণ ভালোবাসে। জিসানের চোখের কোণে কিছু অশ্রুর ফোঁটা এসে ভিড় করে। জিসান জোরে একটা নিঃশ্বাস নিয়ে বলে, আম্মু, ড্যাড কি শর্ত রেখেছিল সেই সফওয়ান আঙ্কেলের কাছে? মিসেস কোহিনূর বলতে খুব দ্বিধাবোধ করছিল। জিসান বারবার জিজ্ঞাসা করতে তিনি বলেন, তোমার ড্যাড বলেছিলেন যদি এক রাতের জন্য তার স্ত্রীকে তোমার ড্যাডির নিকট সঁপে দেয় তবে সফওয়ান মুক্তি পাবে। কথাটা শুনে জিসান উঠে বসে। খুব রাগ হচ্ছে তার, মনের মধ্যে ঘৃণা সৃষ্টি হতে শুরু করে। মিসেস কোহিনূর বলতে ফুপিয়ে কেঁদে ওঠে, মুখ চেপে কান্না আটকে বলে, আমি সেদিন অনেক কষ্ট পেয়েছি। সেদিন বুঝতে পেরেছি তোমার ড্যাডের কাছে নারীদের কোনো সম্মান নেই। তোমার ড্যাডকে তখন মানুষরূপী পশু মনে হয়েছিল আমার। তাই আমি তারপর থেকে প্রমিস করেছিলাম যে কখনো কোনো নারীর সম্মান নষ্ট করবে না, কোনো নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে না।
তুমি তো তখন অবুঝের মতো আমার সাথে প্রমিস অ্যাকসেপ্ট করেছ, তারপর আবার আমাকে বলেছ, আম্মু আমার লাইফে নারীদের কোনো জায়গায় যদি না দেই তাহলে কি আমাকে সব রকম আনন্দ ফুর্তি করতে দিবে? আমি বললাম তুমিও মেনেও নিয়েছ, তাই আমি আজ পর্যন্ত তোমার চলার পথে কাটা হয়ে তোমাকে কখনো বাধা দেইনি। তুমি আমার কথা রেখেছ বলে আমি খুশি, কিন্তু তার মানে এটা নয় যে তোমার লাইফস্টাইলেও আমি খুশি। মোটেও না বাবা। মিসেস কোহিনূর আর কিছু বললেন না। কাঁদতে কাঁদতে তিনি রুম ত্যাগ করলেন। জিসান ঠাই দাঁড়িয়ে আছে। তার মায়ের কথাগুলো, ব্যথাগুলো আজ তার অন্তরের গভীরে পৌঁছে গেছে। তার খুব কষ্ট হচ্ছে তার মায়ের জন্য। তাহলে কি এতদিন ধরে সে তার মাকে তিলে তিলে কষ্ট দিয়ে এসেছে? জিসান সে নিজেকে অপরাধী মনে করছে। খুব অন্যায় করেছে এতদিন। তার ড্যাড তো আরও বড় অপরাধী। তার ড্যাডের কোনো ক্ষমা নেই। না জানি জীবনে কত মানুষের প্রাণ নিয়েছে তার ড্যাড, কত নারীর ইজ্জত নষ্ট করেছে তার ড্যাড। আর আমি কিনা অন্ধের মতো বিশ্বাস করে গেছি ড্যাডকে। ড্যাডের সফলতা নিয়ে আমি গর্ব করতাম, ড্যাডের করা ভুলগুলো সবসময় সমর্থন করতাম। আমি আসলে একজন লুজার। প্রকৃত অর্থে আমি কোনো হিরো নই কোনো ব্যক্তির বস। হঠাৎ করে আহনাফের বলা প্রতিটা কথা তার মাথায় ঘুরপাক খেতে শুরু করে। আহনাফের বলা প্রতিটা কথা সত্য। জিসান ধপ করে বিছানায় বসে পড়ে। আহনাফ বাইরে ঘুরে ফিরে রাতে বাসায় পা রাখতেই জাফরিন এসে ঘিরে ধরে আহনাফকে। জাফরিন খুব আনন্দিত মনে হচ্ছে। জাফরিন ঘুরে উঠে জিজ্ঞাসা করে, কি ব্যাপার ভাই? আমি কোথাও বিয়ে আভাস পাচ্ছি, তুমি কি পাচ্ছ? পাচ্ছি, তোমার বিয়ের আভাস পাচ্ছি। বিয়ের কথা চলছে তোমার, আর তুমি আমার কথা বলছো? এটা মোটেও ঠিক নয়। আমি কিন্তু অনেক অনেক গিফট চাই ভাইয়া। পাগল হয়ে গেছো? তুমি আমার চাইতে বড়। তোমার বিয়ে না হলে আমি কেন বিয়ে করতে যাব? জি না, তুমি আমার চাইতে বড় বললেই হলো। তুমি আমার চাইতে বড় একটা সবাই জানে, অতএব তুমি আমার চাইতে বড়। তোমাকে ভাইয়া ডাকার একটা মার্থ অর্থ দাঁড়ায়, আর তা হলো তুমি আমার চাইতে বড়। এই চাইতে বড় প্রমাণ আর কি হতে পারে? বোকা নাকি? আমি তো তোমাকে আপু বলে ডাকি, সেটার অর্থ তো এটাই প্রমাণ করে আমি তো এত কিছু বুঝি না। তুমি আমার চাইতে বড়, তুমি আগে বিয়ে করবে, ব্যাস, আর কোনো কথা নয়। জাফরিন অনেকটা রেগে গিয়েছে এবার। আহনাফ নাছর বান্দা। ঝগড়া বাঁধিয়েই ফেলল তারা দুই ভাই বোন। এইবার নিয়ে এই যে কত বড় নিয়ে ছোট বড় ঝগড়া হচ্ছে তাদের মাঝে, তার কোনো ইয়ত্তা নেই। সমস্যা এখানেই, একজন আরেকজনের বড় করতে চায়, কারণ তাদের জন্ম হয়েছিল একসাথে। কিন্তু কে আগে হয়েছে তাদের মধ্যে কেউ জানে না। দিয়া আজাদ হোসেন কিংবা আদিব হোসেন কেউ আজও বলেনি তাদের মধ্যে বড়কে। ছোটবেলা থেকে একজন অপরজনকে ভাই আপু বলে ডাকে এবং তুমি বলেই সম্বোধন করে, আর প্রায় সময় এভাবেই ঝগড়া বাঁধিয়ে ফেলে। সমস্যা হলো সবসময় কোনো না কোনো সমাধান হয়ে যেত, তারাও সমাধানটাকে মেনে নিত। এখন বিষয়টা হচ্ছে বিয়ে নিয়ে। কি ঝামেলাটাই না শুরু হয়েছে তাদের মাঝে। দেখা যাক কি হয়। আধা ঘন্টা পর দিয়ার সিদ্ধান্ত শুনে জাফরিন খুশি মনে আর আহনাফ মুখ ভার করে রুমে চলে যায়। সিদ্ধান্ত এটা ছিল, যেহেতু আহনাফ জাফরিনের থেকে ক্লাস ভিত্তিক এগিয়ে আছে, তাই আহনাফ আগে বিয়ে করবে। কি আর করার, বলির পাঠা এভাবেও বানানো যায়, আগে জানা ছিল না আহনাফের। তার আম্মু সিদ্ধান্ত জানতে পারলেও এটা তবুও বলল না যে তাদের মাঝে বড়কে। কি সম্মান! আহনাফ কাঁদো কাঁদো অবস্থা, মুখখানা বাচ্চাদের মতো করে বলে, এ আল্লাহ, সম্মানের নাম করে এই কেমন শাস্তি দিচ্ছ আমায়? আমি চাই না এমন সম্মান। আপু আমাকে আহনাফ আহনাফ বলে মাথা ছিঁড়ে খাক, কোনো অভিযোগে রাখবো না। তুই তুই করে বলে আমার মাথায় পোকা মেরে ফেলুক, আমি তাও কোনো কৈফত রাখবো না। বিয়েটা শেষ পর্যন্ত তার করতেই হবে। বিয়ে নামক বিষয় নিয়ে আহনাফ কখনো কিছু ভাবেনি, কেননা আহনাফের মারাত্মকভাবে অ্যালার্জি হলো মেয়ে নামক নারী নিয়ে। এই জীবনে তার আম্মু, নানি, তার আপন বোন জাফরিনকে সবসময় সম্মান করে এসেছে, আর গায়রে মাহরামের মধ্যে শুধু তাবাসসুমকে সম্মান করে গিয়েছে। আর নয়তো আহনাফের লাইফে নারী নামক অগোছালো গল্প থাকলেও ফিক্সড করা কোনো নারীর গল্প নেই। বাইরের মেয়েদের অত্যাচারে নিজের একান্ত ব্যক্তিগত প্রিয়জনের কথা ভুলেই বসেছে আহনাফ। সেভাবে কখনো ভেবে দেখেনি তার প্রিয়তমাকে নিয়ে। এলোমেলো ভাবনা চিন্তা করতে করতে আহনাফ এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। নিত্যদিনের অভ্যাসের মতো আজ সে ফজরের সালাত আদায় করে আর ঘুমায়নি। সকাল সকাল বেরিয়ে পড়ে। বহু কষ্টে ক্লিনারের গেট আপ নিয়ে রওনা হয়। আমির চৌধুরীর গ্যারেজের মধ্যে এ নিয়ে বেনিয়ে বহু কৌশল ভেতরে প্রবেশ করে। তার আসল রূপে থাকলে হয়তো এত কষ্ট করে ঢুকতে হতো না, কিন্তু আসল রূপে থাকলে হয়তো তাকে অনেক কৈফিয়ত দিতে হতো। তাই এই রাস্তা বেছে নেয় আহনাফ। ভেতরে প্রবেশ করে কাজ করতে করতে ভেতরে চোখ বোলাতে বোলাতে খোঁজ পায় সফল নামক ব্যক্তির। আহনাফ থ মেরে দাঁড়িয়ে আছে, কারণ তার ধারণার বাইরের এই ব্যক্তি।
সে ভেবেছিল অল্প বয়সের কোনো ছেলে হবে, কিন্তু না, আহনাফ যাকে চাচা বলে ডাকত তিনি সফল। আহনাফ সেখান থেকে বেরিয়ে সোজা অফিসে চলে আসে। আদিবের কাছে গিয়ে তার বাবার আগের পিক দেখতে চায়। আদিব কোনো কিছু না ভেবে গুগল ফাইল থেকে অসংখ্য ছবি আহনাফের সামনে রাখে। আহনাফ খুঁটিয়ে খুঁটিয়ে তার বাবাকে দেখতে শুরু করে। তার বাবার পিক সে আরও অনেকবার দেখেছে, কিন্তু আজকের দেখাটা আলাদা। তাই যেন নতুন করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। একটা ছবিতে একটু জুম করে এনে ছবিতে এডিট করা শুরু করে। অনেকক্ষণ ধরে এডিট করার পর আহনাফ ধপাস করে ফ্লোরে বসে পড়ে। এসি অন থাকা সত্ত্বেও প্রচুর ঘামছে আহনাফ। আদিব আহনাফের কাছে এসে তাকে উঠিয়ে চেয়ারে বসে জিজ্ঞাসা করে, কি হয়েছে বাবা, আমাকে খুলে বলো। আহনাফ আদিবকে জড়িয়ে ধরে কান্না বিগলিত কণ্ঠে বলে, মামা, বাবাকে পেয়েছি। এতদিন তিনি আমার সামনেই ছিলেন, আর আমি এতদিন একটু চিনতে পারলাম না। কোথায় পেয়েছ? কেমন আছে ভাইয়া? কি অবস্থা ভাইয়ার? আদিবের পাগল প্রায় অবস্থা। আহনাফ কান্নার গতি আরও বেড়ে যায়। হাত মুষ্টিবদ্ধ করে বলে, আমার বাবা ভালো নেই, আমি সহ্য করতে পারছি না, আর আমি আজই আর এক্ষুনি বাবাকে নিয়ে আসব। না আহনাফ, তাড়াহুড়ো করলে হবে না, আমাদের ধৈর্য ধরে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। এর জন্য সূক্ষ্ম একটা মাস্টার প্ল্যান দরকার। আহনাফ একটু চুপ করে থেকে তারপর বলে, তুমি ঠিক বলেছ মামা, তুমি বাসায় কাউকে জানিও না কিছু। আচ্ছা ঠিক আছে। আদিব আর আহনাফ একসাথে বাসায় রওনা হয়, কেননা এই মুহূর্তে যদি আহনাফ বাসায় না ফিরে তার মায়ের পানিশমেন্ট থেকে বাঁচা সম্ভব না। কথার মার পেছে বলাই হয়নি, আজকে আহনাফের কোরবানির কথাবার্তা না সরি বিয়ের কথাবার্তা পাকা করা হবে। সেজন্য আদিবও বাসায় যাচ্ছে। আহনাফ গাড়িতে গা এলিয়ে বসে বসে জান্নাতের কথা ভাবছে। মেয়েটি বিয়েতে কেন রাজি হলো? কি চায় আসলে এই মেয়ে? টাকা পয়সা নয় তো? না তো তা হতে যাবে কেন? তাহলে কেন? আমাকে কি সত্যি ভালোবাসে? কিন্তু সে তো অন্য কাউকে ভালোবাসতো। কি হচ্ছে আমার সাথে আল্লাহই ভালো জানেন। বাসায় পৌঁছে গাড়ি থেকে নামতেই দেখে পুরো বাড়ির গেট আপ পুরো চেঞ্জ। ভেতরে প্রবেশ করতে মেহমানদের আনাগোনা দেখা যাচ্ছে। পাখি আপুর রুমেও অনেকের আনাগোনা দেখা যাচ্ছে। হয়তো পাখি আপু এবং তার শ্বশুরবাড়ির লোকজন এসেছেন। আহনাফ এগিয়ে গিয়ে জাফরিনের রুমে উকি দেয়। রুমে জান্নাত বসে বসে কিছু একটা করছে। তাকে দেখতে মেজাজটা কেমন যেন খারাপ হয়ে গেল। তবুও জাফরিনকে খুব দরকার, তাই দেরি না করে চেঁচিয়ে ডাকতে শুরু করে। জান্নাত দরজার পাশে দাঁড়িয়ে বলে, জাফরিন এখনো বাসায় ফিরেনি। আহনাফ তার স্বভাব মতো আজকেও জবাব দেয়, তা আপনাকে কে বলতে বলেছে জবাব দিতে? আমি তো আপনাকে জিজ্ঞাসা করিনি। জান্নাত তাকে গজগজ করে বলে, তোমার রাগ কি সবসময় নাকের ডগে লেগেই থাকে নাকি? সুন্দরভাবে তো কথা বলা যায়। বয়ে গেছে আমার। আপনি কে হন যে আপনার সাথে সুন্দর করে কথা বলতে হবে? আমার সাথে গায়ে পরে ঝগড়া করতে আসা, আবার আমাকে জিজ্ঞাসা করছো আমি তোমার কে হই? বাহ, দারুণ লজিক তো। আহনাফ কিছু বলতে গিয়েও চোখ মুখ কুচকে রাগ করে নাক ফুলে চোখ বন্ধ করে বলে, অসহ্যকর একটা। আহনাফ অনন করে চলে যেতে শুরু করে। পেছন থেকে জান্নাত আবারও রাগ দিয়ে বলে, ওগো শুনছো? যত হিসাব কিতাব করার সব পই পই করে করব, এখন একটু অপেক্ষার পালা। আহনাফ তার রুমে ঢুকে সজোরে দরজা বন্ধ করে গজগজ করে বলে ওঠে, ভাবে কি নিজেকে পাগল করে ছাড়বে মনে হচ্ছে। এই আপুটাও না এখনো বাসায় ফিরছে না কেন? আহনাফ কল করতে শুরু করে, কিন্তু অপর পাশ থেকে কোনো রিপ্লাই আসেনি। আহনাফ একটু চিন্তিত হয়ে পড়ে। তার ভয় হচ্ছে আবার কোনো বিপদে পড়ল না তো। দুপুর গড়িয়ে বিকেল প্রায় ছুঁই ছুঁই। আহনাফ সকলের চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে জাফরিনের খোঁজ করতে থাকে, কিন্তু পায়নি। নিরুপায় হয়ে গাড়ির নিয়ে বাসার সামনে আসতেই দেখে জাফরিন রিকশার ভাড়া মিটিয়ে ভেতরে ঢুকছে। আহনাফ ভেতরে এসে জাফরিনকে ডাক দেয়। জাফরিন আহনাফকে দেখেও না দেখার ভান করে ভেতরে যেতে থাকে। আহনাফ তার পেছন পেছন যেতে যেতে বলে, কি হয়েছে তোমার? গাড়ি পাঠিয়ে দিয়ে তুমি রিকশা করে কেন আসলে? আর এতক্ষণ ছিলে কোথায়? জাফরিন কোনো উত্তর দেয় না। আহনাফ প্রায় ক্লান্ত হয়ে পড়েছে। বড় বড় নিঃশ্বাস নিচ্ছার ফেলছে। শুকনো গলায় ঢোক গিলে কোনো রকম ভিজিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে বলে, চুপ করে আছো কেন? কিছু জিজ্ঞাসা করছি তো। জাফরিন দীর্ঘ একটা শ্বাস ছেড়ে বলে, শুক্রিয়া তোমাকে যে তুমি তোমার দায়িত্ব পালন করেছ। এখন তো অনেক বড় হয়ে গিয়েছো, দায়িত্ব পালন তো করবেই। কথা লুকাতে শিখে গেছো, একা একা সব সমস্যার সমাধান করতে শিখে গেছো। কারো সাহায্যের প্রয়োজন মনেই নেই এখন, আর কারো কাছে কোনো কিছু শেয়ার করার প্রয়োজন নেই। তো কেন মনে পড়লো আমার কথা? এসব তুমি কি বলছো আপু? আমি তোমাকে সবকিছু বলি, সবকিছু শেয়ার করি। এই কয়দিনে যা হচ্ছে আমার সাথে
সেসব মিলে আমি হয়তো ফ্রিভাবে কথা বলতে পারিনি, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপু। জাফরিন কিছু না বলে উপরে উঠে আসে। আনাফ আবারও দৌড়ে জাফরিনের পেছনে পেছনে তার রুমে প্রবেশ করে। জাফরিন মুখ ভার করে দেখে জান্নাত বুঝতে পারে কিছু একটা হয়েছে। আনাফ রুমে আসলে জান্নাত মাথা নিচু করে তার রুম ত্যাগ করে। আনাফ দরজা লক করে নিচু করে জিজ্ঞাসা করে, আপু প্লিজ রাগ করে থেকো না, কি হয়েছে সেটা বলো। জাফরিন হিজাব খুলছিল তখনও। আনাফ চট করে কান ধরে হাঁটু গেড়ে বসে পড়ে। চিকচিক পানি এসে জড়ো হয়ে গিয়েছে অলরেডি। ঠোঁট উল্টে বাচ্চাদের মতো মুখ করে বলে, আমার উপর রেগে থেকো না প্লিজ আপু। তুমি জানো আমি তোমার প্রতি কতটা দুর্বল। তুমি রাগ করে কথা বন্ধ করে থাকলে আমার দম বন্ধ হয়ে আসে। জাফরিন আর কিছু শোনার আগেই দৌড়ে আহনাফকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। আহনাফ উঠে দাঁড়িয়ে জাফরিনের চোখের পানি মুছে দিয়ে বলে, আর একটা ফোঁটা চোখের পানি যদি পড়ে তাহলে কিন্তু কিন্তু জাফরিন অশ্রু সজল চোখগুলো ছোট ছোট করে বলে, কিন্তু কি? হ্যাঁ, সাহস থাকলে বলো, মিষ্টি মধু খাওয়া বন্ধ করে দিব, তাহলে আর কাঁদবে না। তা কি করে সম্ভব আপু? নাম শুনতে দেখো জিভে পানি চলে এসেছে। তাহলে তো আমি কোনো কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে, খাবো না, তবু বলো না। আমাদের ক্লাস থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অ্যাসাইনমেন্ট করতে বলা হয়েছিল। আমাদেরকে দল দল ভাগ করে দেওয়া হয়েছে। প্রতি দলে 20 জন করে। অ্যাসাইনমেন্ট করার জন্য সুবিধার্থে আমার সবাই মুশফিক নামের একজন প্রফেসরের কাছে যাই। তিনি আমাদেরকে বললেন তার বাসায় যাওয়ার জন্য। ওনার ইম্পর্টেন্ট মিটিং থাকার কারণে এই মুহূর্তে আমাদের সাহায্য করতে পারছেন না। আমি কাল আর যাইনি। আজকে ওনাকে খোঁজ করে জানতে পারি উনি বাসায় আছেন। সব মিলিয়ে সিদ্ধান্ত মতো ওনার বাসায় যাই। বাসার সামনে দাঁড়িয়েছিলাম সবাই। তখন ওনার বাড়ি থেকে বের হয়ে আমির চৌধুরীর সাথে আরও কয়েকজন লোক ছিল। ভেতরে ঢুকেই দেখি প্রফেসর স্যার ফ্লোরে বসে মাথা নিচু করে কান্না করছেন। ওনার স্ত্রী ওনার মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছে। পাশে কিছু ফুলদানি ভেঙে পড়ে আছে। কৌতূহল দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞাসা করি, স্যার কি হয়েছে? স্যার যেন লজ্জায় কিছু বলতে পারছেন না। মেয়েটি তার মায়ের কাছ থেকে সরে গিয়ে তার রুমে চলে যায়। রুমের দরজা বন্ধ করতে স্যার ভয়ে দৌড়ে রুমের সামনে গিয়ে চিৎকার শুরু করে, কান্তা দয়া করে উল্টাপাল্টা কিছু করিস না মা, দোহাই লাগে, আমি তাহলে মরে যাব। স্যারের কথা কিছুই বুঝে ওঠার আগেই স্যারের স্ত্রী দৌড়ে এসে আমার সামনে এসে কান্না করতে করতে হাত জোর করে বলতে শুরু করে, মা প্লিজ আমার মেয়েকে এই রুম থেকে বের করো, না আমার মেয়ে কিছু একটা করে বসবে। আমি ওনাকে থামতে বলে রুমে ছুটে যাই। প্রথমত তাকে ঠান্ডা গলা অনেক বুঝিয়ে সুঝে দরজা খুলতে বাধ্য করি। দরজা খুলে মেয়েটি হু হু করে কেঁদে ওঠে আমার বুকে মাথা রাখে। তাকে পুনরায় শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ি। আমার কথায় সবার মাঝে এক প্রকার পিনপতন নীরবতা বয়ে যাচ্ছে। তারপর আমি জিজ্ঞাসা করে আসলে কি হয়েছে, কেন সবার এমন বেহাল দশা। কান্তার চোখের পানি মুছে বলতে শুরু করে, তাকে 1 মাস যাবৎ এমপির ছেলে ডিস্টার্ব করে যাচ্ছে। কোনো প্রকার থামাথামি নেই। অনেকবার অসভ্যতা করেও শান্ত হয়নি সেই বজ্জাত ছেলের। শেষ পর্যন্ত কালকে বিয়ের প্রস্তাব নিয়ে বাড়িতে আসে তারা। তাদেরকে স্যার সরাসরি নাকচ করে দিয়েছেন। তা আজকে তারা দলবল বেঁধে এসে হুমকি দিয়ে গেছেন, যদি এই বিয়েতে কোনো প্রকার আপত্তি করে কেউ তাহলে মান সম্মান বলতে কোনো অস্তিত্ব থাকবে না তাদের। কান্তার এমন দশা করবে যে কাউকে মুখ দেখাবে সেই সম্মানটুকু থাকবে না। আরও অনেক বাজে বাজে কথা বলে হুমকি দিয়ে গেছেন। তার জন্য আমার মন খারাপ। আমির চৌধুরীর ঘৃণার শেষ সীমানায় পৌঁছে গিয়েছেন। ওনার পাপের বোঝা দুনিয়া আর নিতে পারছে না। কবে আল্লাহ তার উচিত বিচার করবেন আল্লাহ জানেন। আহনাফ দীর্ঘশ্বাস ছাড়ে এবং ছেড়ে বলে, বিয়ের তারিখ কবে দিয়ে গেছে তারা? এই তো এই সপ্তাহের বুধবারে। ভাইয়া আমরা ঠিক করেছি এই বিয়ে কোনো মতেই হতে দিব না ইনশাল্লাহ। যে করে হোক এই বিয়ে আটকাতে হবে, পাশাপাশি স্যারদের মান সম্মান থাকার এবং কান্তার নিরাপত্তার সকল ব্যবস্থা করতে হবে ইনশাল্লাহ। চিন্তা করুন আপু, একটা না একটা উপায় বের হয়ে যাবে এই 2 দিনে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আল্লাহ যেন কবুল করুন, আমিন। বিয়ের আয়োজন চলছে খুব তোড়জোড় ভাবে। বেচারা আহনাফ ও জাফরিনের সাথে অনেক কথা বলে সবেমাত্র রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় গায়ে নিয়ে আতশোয়া হয়ে বসে আছে। হাতে বই নিয়ে ঘাটাঘাটি করছে। বই তার মন নেই, মন পড়ে আছে তার মায়ের কাছে। যেদিন তার আম্মু তার বাবাকে সামনে দেখতে পাবেন সেদিন কেমন রিঅ্যাক্ট করবেন। যেদিন তাদের বাবা মায়ের দেখা হবে সেদিন কতটা আনন্দ হয়ে বেয়ে বেড়াবে এই গোটা পরিবারে। সময় স্রোতে কাকে কোথায় নিয়ে যায় কেউ জানে না। দিয়া তার আদরের রাজপুত্রকে বিয়ে করতে ব্যস্ত। আহনাফ তার বাবাকে ফিরিয়ে আনতে ব্যস্ত। জাফরিন পশু নামক জন্তুর কাছ থেকে কান্তার জীবন বাঁচাতে ব্যস্ত। জান্নাত তার আপন পরিবারকে হারিয়ে নিজের ভালোবাসাকে আগলে নিয়ে নতুন পরিবার গড়তে ব্যস্ত। কেউ জানে না
তাদের যোগসূত্র কোথায় গিয়ে দাঁড়াবে। জান্নাতকে বউয়ের সাজে সজ্জিত করে বসিয়ে রাখা হয়েছে। বাড়ি জুড়ে খুশির আমেজ বিরাজ করছে। মাত্র আহনাফের আর জান্নাতের বিবাহ কার্য শেষ হয়েছে, জুড়ে গেছে নতুন এক বন্ধনে, যে বন্ধনের গিট একটা থাকলেও মাথা কিন্তু দুই দিকেই ছড়িয়ে আছে। ওই হুল্লোড়ের মধ্য দিয়ে কান্তার কল আসে। জাফরিন কল রিসিভ করতে ওপাশ থেকে জান্নাত কান্না ভেজা কণ্ঠে ভেসে আসে। কান্তা বলে, এইমাত্র সৃজন মানে ওই এমপির ছেলে এসে ওর সাথে খুব বাজে ব্যবহার করে গেছে, নোংরা নোংরা কথা বলে গেছে, সাথে এটাও বলেছে বিয়ে করবে শুধু নামে, ব্যবহার শেষে আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দিবে। কথাগুলো জাফরিন কান দিয়ে শুনলেও তার রাগ আর কষ্টগুলো একাকার হয়ে অগ্নিবর্ণ ধারণ করেছে। হাতগুলো মুষ্টিবদ্ধ করে রেখেছে। এই বর্তমান যুগে এখনও কিছু কিছু সহজ সরল মেয়েদের জীবন তছনছ করে এই পশুর দলেরা। তাদের জন্যই আজ নিরাপদ নেই মেয়েরা, শান্তির ঘুম ঘুমাতে পারেনি সহজ সরল মেয়েদের বাবা মায়েরা। জাফরিন কান্তাকে বলে, আল্লাহ ভরসা, আল্লাহ সহায় আছেন, নিশ্চয় আল্লাহ সাহায্যকারী, আমরা আল্লাহর উপর নির্ভরশীল, নিশ্চয় আল্লাহ উত্তম ফয়সালাকারী, তিনি নিশ্চয়ই উত্তম ফয়সালা করবেন ইনশাআল্লাহ। দরজা লক করার শব্দ শুনে জান্নাত নড়েচড়ে বসে। আহনাফ খাটের সামনে একটা চেয়ার টেনে এনে চেয়ারে বসে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করে, এই বিয়েতে রাজি হওয়ার কারণ কি আপনার? ঘুমটার আড়ালে থেকে জান্নাত ধীর কণ্ঠে জবাব দেয়, রাজি না হয়ে উপায় আছে? নানা ভাই, তারপর আম্মুর কথা ফেলতে পারিনি। আহনাফ ফাঁকা এসে জিজ্ঞাসা করে, আপনার প্রেমিকের এখন কি হবে শুনি? তাকে শুধু শুধু কষ্ট দিলেন কেন? আহনাফের এমন কথায় জান্নাত পুরো ভেবাচাকা খেয়ে যায়। তার জানা মতে তার কোনো বয়ফ্রেন্ড নেই, আর কখনো ছিল না। তাহলে আহনাফ কার কথা বলছে? জান্নাতের ঘোর কাটা আহনাফের গলা শুনে, কি হলো, চুপ করে আছেন কেন? জান্নাত শুকনো একটা ডোব গিলে বলে, তোমার কোথায় একটা ভুল হচ্ছে। আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না এবং বর্তমানে নেইও। আহনাফ হু করে হেসে ওঠে। হাসি বজায় রেখে বলে, সেদিন না বললেন আপনি কাউকে ভালোবাসেন? কোন দিন? ইশকি নিষ্পাপের ভাব নিচ্ছে। যেদিন আপনার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। আমার যতদূর মনে পড়ে তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল কলেজের সিঁড়ির ভাজে ভাজে। আহনাফ যেন বোকা বনে গেল। এই মেয়ে বলে কি? সিঁড়ির ভাজে ভাজে কবে দেখা হলো আবার? জান্নাত গলা খাকারি দিয়ে বলে, এত চিন্তিত হওয়ার কিছু নেই। আমি জানি তোমার কিছু মনে নেই, কারণ কলেজের কত মেয়ের পাল্লায় পড়েছ তার ঠিক নেই। সো আমার সাথে তোমার ফার্স্ট মিটিংয়ের কথা মনে নাও থাকতে পারে, ইটস ওকে। আহনাফ মাথা দুলিয়ে হ্যাঁ বলে। মাদাজুলকে আবারও বলতে শুরু করে, আমি কোনো কলেজের কথা বলছি না, আমি সেই দিনের রাস্তার কথা বলছিলাম। যেদিন ঝড় হয়েছিল সেদিন আপনি বলেছিলেন আপনি কাউকে ভালোবাসেন, আমি তো ধরে নিয়েছিলাম। আহনাফ চুপ হয়ে যায়। জান্নাত চট করে নিজের ঘোমটা নিজেই উঠিয়ে রাগে হিসিস করে বলে, কি ধরে নিয়েছিলে তুমি? আমি অন্য কাউকে ভালোবাসি? জান্নাতের এমন কাণ্ডে আহনাফ কিছুটা ভয় পেয়ে যায়। কি ভয়ঙ্কর মেরে বাবা, শেষ পর্যন্ত একটা জঙ্গলি মেয়ের জেলখানায় বন্দী হয়ে গেলাম না তো? জান্নাত চোখ ঘুরিয়ে জিজ্ঞাসা করে, মনে মনে বকবক না করে সোজা আমার কথা উত্তর দাও। মানে এটাই ভেবেছিলাম যে আপনার ভালোবাসার চক্করের কারণে হয়তো আপনাকে বাসা থেকে বের করে দিয়েছে। এটুকু বলেই দম না নিতেই জান্নাত উঠে হাঁটতে ভর করে আহনাফের দিকে এগিয়ে আসতে শুরু করে। জান্নাতের চোখে মুখে যেন প্রতিশোধের আগুন জ্বলছে। আহনাফ শুকনো ঢোক গিলে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। চেয়ার থেকে সরে দৌড়ে পালানোর প্ল্যান করে অলরেডি করে ফেলেছে সফওয়ান। কিছু বুঝে ওঠার আগেই তপাস করে আহনাফ ফ্লোরে পড়ে যায়। মস্তিষ্ক জানান দিচ্ছে কেউ একজন তার বুকের ওপর বিরাজ করে বেড়াচ্ছে। চোখ পিটপিট করে তাকাতে দেখে ফর্সা লাল একটা মুখ তার দিকেই তাকিয়ে আছে। গহনার ঝলকে কালো কেশের মধ্যপানে যেন এক চাঁদনি ফুল ফুটে আছে। এই ফুলের মাঝে এক অজানা ঘ্রাণে নেশাতুর করে দিচ্ছে আহনাফকে। ফুলের ঢগার ডাগর ডাগর চোখের তারা ভেসে ভেসে যেন আহনাফকে সম্মোহিত করার চেষ্টা করছে। সব মিলে কেমন ঘোরের মাঝে চলে গেছে আহনাফ। হবে নাই বা কেন? জীবনের প্রথম আহনাফের কাছে এত কোনো রমণী খুব কাছে করে বেড়াচ্ছে। মোমবাতি আর রং, বেরঙের বাতির নিভু নিভু আলোতে যদি কোনো রমণীকে এত নিখুঁত দেখায় তাহলে তো ঘোর লাগারই কথা। আহনাফের গালে জান্নাতের হাতের স্পর্শ পেতেই আহনাফ কেঁপে ওঠে। এই গরমের দিনেও যেন ঠান্ডায় জমে যাচ্ছে আহনাফ। এমন কি আছে স্পর্শে যে আহনাফের পুরো ঘোর কেটে গেল? এই যে আমি বুঝলাম না, এটা কেমন ধরনের ফাজলামো? আপনি আমার গায়ে এসে পড়লেন কেন? জান্নাত কোনো মতে উঠে পাশে বসে বলে, সরি, ইচ্ছে করে পড়িনি, শাড়ি পেঁচিয়ে পড়ে গিয়েছিলাম, এসেছিলাম তো তোমাকে শায়েস্তা করতে। আহনাফ উঠতে উঠতে বলে, শায়েস্তা কি কম হলো নাকি?
যা ওজন আপনার, মনে হচ্ছে এই জীবনে আর কিছু শিখেছেন বা নাই শিখেছেন, খেতে খুব ভালো করেই শিখেছেন। জান্নাত রেগে একাকার। এত বড় অপমান! জান্নাত দাঁড়িয়ে পাঞ্জাবির কলার চেপে ধরে বলে, কি বললে তুমি? আমার ওজন মাত্র 48 কেজি। জান্নাত থামিয়ে দিয়ে আনাফ বলে, কলার ছেড়ে কথা বলুন, এটা আমার বাবা মায়ের ঝগড়ার স্টাইল। আপনি কেন চুরি করছেন? তুমি কিন্তু আমাকে ডিরেক্টলি অপমান করছো। আমি কিন্তু কেঁদে ফেলবো। তো কাঁদেন, কে নিষেধ করলো? ঢং যত সব। অভিমানে জান্নাত মুখ ফুলে ওয়াশরুমে চলে যায়। ভীষণ কষ্ট হচ্ছে কেন জানি, এক চাপা কষ্ট তাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। আহনাফের সাথে কোনো রকম কথা না বলে এই বিয়েটা করে আহনাফকে কষ্ট দিয়ে ফেলল না তো? কিন্তু নানা ভাই আর আম্মু তো বলেছিলেন আহনাফ এই বিয়েতে সম্মতি জানিয়েছে। তাহলে সে কি তার পরিবারের কথা ভেবেই বিয়েতে অমত করতে পারেনি? কথাগুলো ভাবতেই কেমন বুকটা ভারী হয়ে আসছে। দীর্ঘ সময়ের পর ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে আহনাফ সোফায় শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে এতক্ষণে। কি নিষ্পাপ দেখাচ্ছে তাকে। জানাতে জানা নেই, তাই এই প্রেমিক পুরুষের ভালোবাসা তার ভাগ্যে কি লেখা আছে কি নেই। দীর্ঘশ্বাস ছেড়ে বিছানায় শুয়ে পড়ে জান্নাত। দিয়ে অমত থাকা সত্ত্বেও জাফরিন বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। যাওয়ার পথেই বিশাল যানজটের দেখা মেলে। প্রায় 25 মিনিট পার হলেও যানজট এখনও ঠায় দাঁড়িয়ে আছে। নাড়াচাড়ার নামগন্ধ নেই, কেমন থমথমে পরিবেশ হয়ে আছে। রাস্তার ধূলিকণাগুলো যেন উড়তে ভয় পাচ্ছে। হালকা মৃদু হাওয়া বয়ে যাচ্ছে, যেন কেউ স্থিরতার সাথে আদেশ জারি করে রেখেছে। পাথরের মতো বসে থাকাকে উপেক্ষা করে গাড়ির দরজা খুলে বের হলো জাফরিন। এগিয়ে যেতে থাকে সামনের দিকে। পথিমধ্যে দেখে একটি বাচ্চা খুব গুরুতর অ্যাক্সিডেন্ট করেছে। দ্রুত হসপিটালে না নিয়ে গেলে হয়তো বাচ্চাটির প্রাণ সংশয় হতে পারে। জাফরিন দ্রুত পায়ে সামনে গিয়ে থমকে দাঁড়ায়। জাফরিনের সামনে এসে দাঁড়ায় জিসান। জাফরিন ভয়ে ভয়ে দুপা পিছিয়ে দাঁড়ায়। জিসান তার বুকে 2 হাত ভাঁজ করে বলে, আমি বুঝি না তুমি প্রতিদিন কেন তো দেরি করে আসো। আমি বলেছিলাম তুমি প্রতিদিন ওই কফি হাউসে গিয়ে আমার সাথে দেখা করে আসবে, কিন্তু তুমি একদিনও যাওনি। কি আর করার, আমাকে বাধ্য হয়ে আসতে হলো। কাঁপা কাঁপা গলায় জাফরিন বলে, এসব কথা পরে বললে পারতেন। দয়া করে সবাইকে যেতে দিন। একটি বাচ্চার অবস্থা খুব খারাপ, দ্রুত হসপিটালে নিতে হবে। প্লিজ তাদের যেতে দিন। জিসান সাথে সাথে গার্ডদের আদেশ করে, সাথে এটাও বলে দেয় যাতে ওই বাচ্চাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। ভয় ভয় জিসানের আদেশ মতো জাফরিন কফি হাউসের ক্যাফেতে গিয়ে বসে। সামনে গরম কফির ধোঁয়া উঠছে। তার সামনে জিসান এক পলকে জাফরিনের দিকে তাকিয়ে দেখছে। জাফরিন ইতস্তত বোধ করে কিছুই বলছে না, কিন্তু তার কলেজে যাওয়াটা খুব জরুরি। জাফরিন কাঁপা গলায় বলে, কিছু মনে না করলে আমি কি এখন যেতে পারি? হ্যাঁ, যেতে পারো, তবে এই কয়েকদিনের সময় কমপ্লিট করা যাবে। দ্বিধাদ্বন্দ্ব ত্যাগ করে জাফরিন জিজ্ঞাসা করে, এভাবে বসে রাখার কারণ কি? জিসান একটা সিগারেট ধরিয়ে মুখে দিয়ে ধোঁয়া উড়িয়ে বলে, আমার আইডি কার্ড আমি এখনো পাইনি। আমি দুঃখিত, তবে পেয়ে যাবেন। আমি কি যেতে পারি? ইতিমধ্যে জাফরিনের কাশি শুরু হয়ে গেছে। সিগারেটের গন্ধে তার দম বন্ধ হয়ে আসছে, গা গুলিয়ে আসছে। জিসান এগিয়ে জিজ্ঞাসা করে, তোমার এমন অবস্থার কারণ কি সিগারেট? জাফরিন মাথা দুলিয়ে হ্যাঁ বলে। জিসান সাথে সাথে সিগারেটের বাকি অংশ ফ্লোরে ফেলে পায়ের নিচে দমিয়ে রাখে। জিসান একটু ধমকে সুরে বলে, তোমার সিগারেটের প্রবলেম আগে বললো না কেন? জাফরিন চুপ করে আছে। জিসান পুনরায় জিজ্ঞাসা করে, এখন কেমন ফিল করছো? জাফরিন ছোট্ট জবাবে বলে, ভালো। জিসান টেবিলে ঠেস দিয়ে এগিয়ে এসে বলে, কান্তা তোমার কি হয়? কান্তা নাম শুনে জাফরিন ভয় আতকে ওঠে। মনে সাহস রেখে জবাবে বলে, আমার বোন হয়। জিসান উঠে দাঁড়িয়ে ধীর পায়ে জাফরিনের সামনে এসে দাঁড়িয়ে বলে, তো শুনলাম বিয়ে ভাঙার প্ল্যান চলছে গোপনে গোপনে? জাফরিন তোতলাতে শুরু করে। তার মাথায় প্রশ্নের বোঝা ঘুরে বেড়াচ্ছে। জিসান কি করে জানলো এসব কথা? এত চালাক চতুর মানুষ আদৌ কি দুনিয়াতে আছে? ঘোর কাটে জিসানের হাতের নড়চড়া আভায়। জিসান জাফরিনের মুখ বরাবর মুখ এনে বলে, ভাবছো আমি সবকিছু জানলাম কি করে? এসব তোমার বা হাতের খেলা। তুমি চাইলে কখনো এই বিয়ে আটকাতে পারবে না। জাফরিন পরিষ্কার করে বলে দেয়, আল্লাহ চাইলে সবই সম্ভব। আমি আল্লাহর উপর ভরসা করি। জিসান একটু থমকে যায়, তারপর আবারও এমপির পাওয়ারের পর্দা খোলাসা করতে শুরু করে। অর্থাৎ জিসান এটাই পরিষ্কার করতে চাচ্ছে যে বিয়েটা আটকানো সম্ভব নয়। যে করেই হোক এই বিয়ে করিয়েই ছাড়বেন। জাফরিন দম নিয়ে জিসানের দিকে প্রশ্ন ছুড়ে বলে, আপনার বোন হলে কি আপনি এত কনফিডেন্সের সাথে এই বিয়েটা সফল হতে দিতে পারতেন? পারতেন কি আপনার বোনের জীবন এভাবে নষ্ট করে দিতে? সমস্যা তো এখানেই, বর্তমান সময়ের পাওয়ার আর টাকার কাছে মানুষকে বিবেক হেরে দিয়েছে। এখন মানুষের বিবেক বিলুপ্ত হয়ে গেছে, হারিয়ে গেছে ন্যায়পরায়ণতা, নিষ্ক্রিয় হয়ে গেছে মানুষের মানসিকতা।
এবং মানবিকতা। জিসান অবাক হয়ে তাকিয়েছে জাফরিনের দিকে। সত্যি তো, আজকে যদি কান্তা তার নিজের বোন হতো তাহলে কি সৃজনকে এভাবে সাহায্য করত? না না, কখনোই না। কিছুক্ষণ মনে মনে আরও কিছু ভেবে ভাবনার ইতি টেনে জিসান বলে ওঠে, ওকে, এই বিয়ে হতে দেব না। আমি তোমাকে পুরোপুরি সাপোর্ট করব, তবেই তার জন্য আমার কিছু শর্ত আছে। জাফরিন উৎফুল্ল হয়ে জিজ্ঞাসা করলো, কি শর্ত? পানি ঝাপটা আনাফের ঘুম ভেঙে যায়। হকচুকে ওঠে, পিটপিট করে তাকায় আনাফ। সামনে কোন এক রমণী শাড়ি পরে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। খোলামেলা সতরে চোখ পড়তে লজ্জায় আহনাফ নিজের মুখ ঢেকে নেয়। কি আশ্চর্য, এ কি দেখছে জান্নাত? নারীত্ববোধ যেন আহনাফের মাঝেই বিদ্যমান। জীবনে এমন আনরোম্যান্টিক ছেলের পাল্লায় পড়বে জানা ছিল না জান্নাতের। আস্ত নিরামিষ মার্কা পুরুষ দেখি উনি। আল্লাহ, কতগুলো মনে মনে বলে মাথায় হাত দেয় জান্নাত। জান্নাত তোয়ালে বাড়িয়ে জিজ্ঞাসা করে, এত বেলা করে ঘুমানোর কারণ কি হুম? আমা কখন ধরে ডেকে যাচ্ছেন? আহনাফ ঘুম ঘুম চোখে রান্নাঘরে গিয়ে দাঁড়ায়। হাই তুলতে তুলতে চোখ পিটপিট করে তাকায় তার মায়ের দিকে। দিয়ার মুখে লজ্জার ছাপে স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু কারণ কি? চারিদিকে চোখ গুলি বুঝতে পারে সব গন্ডগোলের পেছনে জান্নাত। ভেতরে ভেতরে রাগ এসে ভিড় জমায়। আহনাফ চোখ ঘুরিয়ে জান্নাতের দিকে তাকিয়ে রুমে যেতে যেতে বলে, একটু রুমে আসুন। জান্নাত ঠোঁটে হাসি চেপে রুমের দিকে পা বাড়ায়। রুমে প্রবেশ করে রুমের দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করা দেখে আহনাফের রাগ যেন হাওয়ায় মিলিয়ে যায়। তুতলাতে তুতলা জিজ্ঞেস করে, দরজা বন্ধ করেছেন কেন? আমার সুবিধার্থে। তো মিস্টার, কি জন্য ডেকেছিলা বলো? আহনাফ পুনরায় তুতলাতে তুতলাতে বলে, আপনি আম্মুকে কি বলেছেন? জান্নাত কোমর হেলেই দুলে আহনাফের দিকে এগিয়ে যেতে বলে, শোনার জন্য যতটা আগ্রহ ততটা প্রস্তুতি নিয়েছ তো? কি ভয়ঙ্কর দেখাচ্ছে জান্নাতকে।